ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা এই মুহূর্তে শান্তুর সাথে আছেন। শান্তুকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি ফেসবুক লাইভে, facebook.com/I love Dhaka FM এই পেজে শান্তু এখন লাইভ আছি এবং আমাদের সবার যে ভালোবাসার আয়োজন, সবার পছন্দের যে শো ভালোবাসার বাংলাদেশ, সেই আয়োজনটি শুরু হয়ে গেছে এবং যেখানে আজকে প্রথমবারের মতো মানে এই যাবৎকালে প্রথমবারের মতো শান্তু আছি আপনার সাথে এবং অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন যে আমাদের ভালোবাসার বাংলাদেশের যে অলংকার গুরু এহতেশাম, গুরুর সাথে আমাদের পুরোটা সময় জুড়ে আসলে আড্ডাটা হয় এবং সাথে একজন গেস্ট থাকেন যিনি কিনা তার ভালোবাসার গল্পগুলো আপনাদের এবং আমাদের সবার সাথে শেয়ার করে নেন। তো যারা আছেন এই মুহূর্তে একটু হাই হ্যালো করবেন, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কারা কারা আছেন এবং অবশ্যই যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, অনেক মানুষজন জয়েন করে ফেলেছেন, একটু ঝটপট করে শেয়ার করে নিবেন আমাদের এই ফেসবুক লাইভটা। আসলে কি বলেন তো, ভালোবাসাটা আসলে এমন একটা অনুভূতি। একটু আগেই আমি কথা বলছিলাম আমার এক কলিগের সাথে। তো তিনি বলছিলেন আসলে যে যার যায় একমাত্র তাই সেই আসলে ভালো বলতে পারে এবং আমার কাছে মনে হয় মানুষের আলাদা আলাদা কিছু দুঃখ থাকে, আলাদা আলাদা কিছু কষ্ট থাকে। ধরেন কারো কষ্ট অন্য কারোর সাথে ম্যাচ করে না, কিন্তু আমার মনে হয় এই জগতে প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার যে দুঃখটা আছে সেটা সবার ক্ষেত্রে একই রকম হয়, অনুভূতিটা একই রকম হয়। আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনি আর আপনার প্রিয়জনের সাথে নেই, এই দুঃখটা কোনো না কোনো ক্ষেত্রে সবার কাছেই একই রকম একটা ফিল দেয়, একই রকম অনুভূতি কাজ করে, বিশেষ করে এই 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 সেক্টরটাতে, এই ক্ষেত্রে। তো যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, একটু ঝটপট করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন এবং অনেকে কমেন্ট সেকশনেও এই মুহূর্তে আমাকে লিখছেন যে গুরু কোথায় আছেন। গুরু আছেন এবং গুরু অনেক জলদি আজকে চলে এসেছেন, খুব জলদি আমাদের সাথে এই মুহূর্তে লাইভ সেশনে জয়েন করবেন গুরু এবং আমাদের গেস্ট। তো একটু এর মধ্যে আমি একটু কমেন্ট সেকশনে যাব, কারা কারা এই মুহূর্তে কমেন্ট সেকশনে আছেন, কারা কারা কমেন্ট করছেন, আমি একটু সেটা দেখতে চাই। আর আমি যেটা এর আগেও দেখেছি এবং আমার কাছে মনে হয় যে এই যে ভালোবাসা, এটা তো একটা পবিত্র অনুভূতি। তো এই অনুভূতিটার যে গল্প আছে এটা কম বেশি সবাই আসলে আমরা শেয়ার করতে চাই। যখন বুক ভারী হয়ে আসে, যখন গলা ধরে আসে, যখন প্রচন্ড কান্না পায়, আসলে আপনি এক্সপ্লেইন করতে পারেন না, আপনি প্রকাশ করতে পারেন না যে আপনি আসলে কেমন ফিল করছেন এই মুহূর্তে এবং আপনার এই কষ্টটা এই জগতের আর কেউ বুঝতেও পারে না। তখন আপনার খুব করে ইচ্ছে হয় আপনি চিৎকার করে কাঁদবেন, অথবা খুব করে ইচ্ছে হয় যে আপনি কারোর সাথে এই গল্পটা শেয়ার করবেন। তো আপনি চাইলে কিন্তু আমাদের দরজাটা সবসময় খোলা পাচ্ছেন 01841904 এই নাম্বারটাতে। আপনি আপনার ভালোবাসার গল্পটা ছোট্ট করে, একটুখানি ছোট্ট করে, মূল গল্প যেটা আছে সেটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা কিন্তু অনেক গল্প পাই প্রতি সপ্তাহে এবং তার মধ্যে থেকে সবচেয়ে আমাদের কাছে যদি মনে হয় যে সবচেয়ে ভালো গল্প এবং যিনি আসলেই ইন্টারেস্টেড, আমরা আসলে তাকেই ওয়েলকাম করি আমাদের এই স্টেজে, আমাদের এই প্ল্যাটফর্মে, যেটা কিনা ভালোবাসার বাংলাদেশ, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট শো অফ ঢাকা এফএম, যেখানে কিনা গুরু থাকেন এবং পুরোটা সময় জুড়ে আসলে গুরু আমাদের সাথে থাকেন। যেমনটা বলছিলাম, আমার মনে হয় যে আমরা গুরুকে দেখতে পাচ্ছি এবং খুব শীঘ্রই গুরু চলে আসবেন এবং কোনো এক অজ্ঞাত কারণে, না অজ্ঞাত বলবো না, আজকে আমি আছি তো এই জন্য মনে হয় গুরু আজকে একটু এক্সট্রা প্রিপারেশন নিয়ে এসছে। আমি জানি না, এটা হতেও পারে যে আমাকে ওয়েলকাম করার উদ্দেশ্যে, বাট কিছুক্ষণের মধ্যে গুরু চলে আসবেন। টাটা, ওয়েলকাম টু ভালোবাসার বাংলাদেশ। গুরু কেমন আছেন আপনি? আপনাকে আজকে দারুণ লাগছে। This is true. This is true. This is true. আচ্ছা, আমি কোনো কারণে পাচ্ছি না আমার হেডফোনে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় যে আমরা কোনো একটা ইস্যু হয়তো আছে। আচ্ছা, একটু টেকনিক্যাল ইস্যুটা আমরা সলভ করে ফেলছি, কিন্তু তার আগে আমি দেখি যে আপনারা কারা কারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করে আছেন। অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি, তো একটু জয়েন তো করবেনই। এট দ্য সেম টাইম আসলে আমাকে একটু লিখেও ফেলতে হবে, আমাকেও একটু লিখে ফেলতে হবে কারা কারা আছেন। আর দেখতে পাচ্ছি আকাশ আছেন আমাদের সাথে, সাহিদ আছেন আমাদের সাথে জয়েন করে আছেন, আরো অনেকেই। ওকে,
প্রতিদিনের মতো আজও শুনছি আল আমিন আছেন আমাদের সাথে। গুরু অস্থির লাগছে। হ্যালো জহুরুল ইসলাম বলেছেন প্রতিদিনের মতো আজও যুক্ত হলাম। হ্যালো মাহফুজুর রহমান আছেন, বলেছেন লাভ ইউ, গুরুকে লাভ ইউ বলেছেন। আমি অনেক কিছু বলতে চাই বাট এখনো কানে শুনবার সুযোগ হয়নি। জি আমিও বারোই পাচ্ছি শেষ না। ভরসা, বারোই কিছু একটা কাজ হ্যাঁ আমিও পাচ্ছি না গুরুকে, না আমি পাচ্ছি না। আমার মনে হয় এই টেকনিক্যাল ইস্যুটা আমরা সলভ করে ফেলি। এবং মিনওয়াইল আপনি যেটা করবেন, ভালোবাসার বাংলাদেশে এই যে এত আয়োজন, এই হ্যালো আয়োজনটাকে ইয়া পারফেক্ট। জি আমার একদম সাউন্ডটা একটু বেটে দিস। ওকে নাও ইট সাউন্ডস গুড। একটু হালকা যদি সাউন্ডটা একটু বাড়ানো যায়। ঠিক আই আছে। এম এক্সাইটেড, আই এম রিয়েলি এক্সাইটেড। কারণ বাংলাদেশের এফএম ইন্ডাস্ট্রির এই যে এরিনা, সেখানে এফএম ইন্ডাস্ট্রি তো বটেই, টেলিভিশন বিভিন্ন সময় আমার মনে হয় যে কয়েক হাজার প্রোগ্রাম উপস্থাপনা করার সুযোগ হয়েছে গরিব আদমি এহতেশামের। বাট ক্যাটেগরিক্যালি বলছে যে দুই চারজন মানুষকে আমি উপস্থাপনাতে বা অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর প্রজাপতির মতো, প্রজাপতি না, বড় একটা পাখির মতো আকাশের এক কর্নার থেকে আরেক কর্নারে পৌঁছে যাক। তাদের মধ্যে যদি দু একজনের কথা বলি, তার মধ্যে শান্তু একজন। শান্তুর আমি অসম্ভব রকমের ফ্যান। সকালবেলায় শান্তু যখন ঢাকা এফএম 90.4 এর এই থ্রু দিয়ে প্রোগ্রাম করে, তখন সেই সময় এই প্রোগ্রামটা আমি শুনবার চেষ্টা করি। কারণ 11 মিনিট সকালবেলায় ওঠার কথা না, বাচ্চাকে স্কুলে দেওয়ার বাহানাতে যখন উঠতে হয় বাধ্যতামূলক, তখন গাড়িতে আমি আমার এফএমটা চালিয়ে দিই এবং আমি টেক্সট করার চেষ্টা করি। যদিও 2-4 দিন টেক্সট করেছি, কোনোদিনই রেসপন্স আমি পাইনি। সো সবকিছু মিলিয়ে এই মেয়েটিকে আমি অসম্ভব রকমের ভালোবাসি, স্নেহ করি এবং শ্রদ্ধাও করি তার প্রেজেন্স অফ মাইন্ড এবং তার ডেলিভারির জন্য। ধন্যবাদ। এটা সত্যি কথা যে জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত মেঘলার কথা খুব মনে পড়ে, যে মেঘলার সাথে স্টুডিও শেয়ারিং, প্রোগ্রাম শেয়ারিং, মাইক্রোফোন শেয়ারিং এবং ঢাকা এফএম এর এই স্টুডিও শেয়ারিং, সেটা আমার জন্য সত্যিকার অর্থে প্রেজওয়ার্দি। অঙ্গনের কথা মনে পড়ে, অঙ্গনের প্রেজেন্স অফ মাইন্ড, যেভাবে ডেলিভারি দেওয়ার প্রেক্ষিতেও ডেলিভারি দেয়, আমার কাছে মনে হয় যে এর চাইতে সুন্দর কিছু আর কখনো যেন হতে পারে না। কিন্তু সবকিছুর একটা ব্যাপার থাকে। বাট এটাও সত্য যে এই মেয়েটিকে আমি অসম্ভব রকমের শ্রদ্ধা করি তার পারফরমেন্সের জন্য। কারণ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে যারা আছে, আমার মতো ফকির আদমি থেকে শুরু করে অমিতাভ বচ্চন পর্যন্ত, সবাই কিন্তু এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে সবার মতো করে চেষ্টা করে যে মানুষের যদি বিনোদন আমরা দিতে পারি, বিনোদনের ছোট্ট একটা জারিয়া বা কারণ আমরা হতে পারি। সো সেই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করে যাই, কিন্তু কিছু মানুষজন আসলেই তার প্রতিভাকে, তার প্রচেষ্টাকে, তার কাজকে ছাপিয়ে যায়। এই মেয়েটি যেভাবে কথা বলে, এই মেয়েটি যেভাবে কানেক্ট করে তার অডিয়েন্সকে, এই মেয়েটি যেভাবে মানুষের ভালোবাসার কারণ হয়, সেটি আমাদের সবার জন্য সত্যিকার অর্থে গর্বের। এবং আমি বিশ্বাস করি যে আমার ঔরসে, এখন পর্যন্ত আমাদের ঔরসে কোনো কন্যা সন্তান নাই। বাট আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকার অর্থেই নাজিল করেন কোনো কন্যা সন্তান অদূর ভবিষ্যতে, অ্যাটলিস্ট আমি চাইবো যে শান্তুর মতো এই ডেলিভারি ক্যাপাবিলিটি যেন Oh সেই my মানুষটির থাকে। gosh, that's my pleasure. Thank you, Guru. I really love you, বাট আসলেই ভালোবাসার বহুমাত্রিক রূপ থাকে। ভালোবাসা এই কারণেই হয়তো পৃথিবীর শুরু থেকে আজ অবধি কোনোভাবেই পুরানো হয়ে যায় না, যে বিভিন্ন ফরম্যাটে ভালোবাসার রঙগুলো এত বেশি অবিচ্ছেদ্য এবং এত বেশি কালারফুল। মেঘলার কালারে দেখি আর অঙ্গনের কালারে দেখি, প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর। কিন্তু তোর পারফরমেন্স কোয়ালিটি, তোর যে ট্যালেন্টেড, যে আমি অ্যাপ্রোচটা বারবার বলছি, সেটা আমাকে কিছুটা হয়তো কমপ্লেক্সিটিও দেয়। আমার মনে হয় যে আমি হয়তো ওর সাথে যখন আমি মাইক্রোফোন শেয়ার করবো ছি বা ছি ছি গুরু, স্টুডিও শেয়ার করবো, আমি আপনি এবার ঠিকঠাক মতো যেতে পারবো কিনা, এই ভাবনাটা কখনোই আমার মধ্যে কাজ করেনি। কারণ আপনারা নিরবিচ্ছিন্নভাবে ভালোবাসা দিয়েছেন বছরের পর বছর, গত 18-19 বছর ধরে বিভিন্ন চ্যানেলে যেখানে গেছি আপনাদের নিরবিচ্ছিন্ন ভালোবাসা আমি পেয়েছি। কিন্তু আপনারা তো আমাকে নিরঙ্কুশভাবে দেখতে চান, বাট প্লিজ কনসিডার মি। এই মেয়েটির পাশে আমি অসম্ভব রকমের নিরঙ্কুশ না, কিন্তু রাদার আমি তার সাথে শুধুমাত্র স্টেজ শেয়ার করতেছি বা স্টুডিও শেয়ার করতেছি। সো আমার অসম্ভব শ্রদ্ধার এবং ভালো লাগার, ভালোবাসার, স্নেহের এমন একজনকে মানুষ নিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করতে পারছি, সেটা আমার জন্য সত্যিকার অর্থে দারুণ পাওয়া। সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমাদের সাথে অলরেডি অ্যালাইন আছেন। ঢাকা এফএম 90.4 ফ্রিকোয়েন্সি মডিউল এবং এট দ্য সেম টাইম ঢাকা এফএম 90.4 আমাদের ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, সবার সাথে জন্য অনেক অনেক ভালোবাসা। এবং আমরা যথার্থই বলছিল
আমাদের শান্তু যে আসলেই তাই যে ভালোবাসার ব্যাখ্যাটা কেমনে কিভাবে দিব, যদি ভালোবাসার মানুষকেও হারিয়ে যায় তাকে কিভাবে আমরা কাম ব্যাক করতে চেষ্টা করব, এবং এই মুহূর্তটা যার সাথে যায় সে শুধু বুঝে যে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার কষ্টটা কত বেশি সুতীব্র হতে পারে। এবং আমরাও সেই ভালোবাসার সাতকহন নিয়ে হাজির হয়ে যাই বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে। আমরাও এই মেসেজ কনভে করার চেষ্টা করি যে একটা মাত্র মাইক্রোফোন আছে, যে মাইক্রোফোন শুধুমাত্র আপনাদের হয়ে কথা বলে। একটা মাত্র হেডফোন আছে যারা আপনাদের মনের কথা শুনতে পছন্দ করে। একটা মাত্র স্টুডিও আছে যেখানে অনুরণন হতে থাকে আপনাদের ভালোবাসার কথা, আপনাদের কষ্টের কথা, দীর্ঘ নিঃশ্বাসের কথা, ভালো অথবা মন্দ লাগার কথা। অসম্ভব রকমের পাগল হয়ে যায় আপনাদের কষ্টে, অসম্ভব রকমের উচ্ছ্বসিত হয় আপনাদের ভালোবাসায়। আর তখনই আমি এতেশাম এভাবে পাগলের মতো বারবার একই কথা বলতে থাকি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। এক্স্যাক্টলি যখন উড়িষ্যাতে প্রথম লঞ্চিং করলো ইন্ডিয়া টুডে, মোস্ট প্রবাবলি ওদের নিউজের নাম, চ্যানেলের নাম লিজা নামের একটা মেয়েকে দিয়ে, যে এআই এর মাধ্যমে প্রেজেন্টেশন দেবে একটা মেয়ে যারা রোবোটিক, কোনো মানুষের প্রয়োজন পড়বে না। অথবা পৃথিবী যখন এত বেশি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের মতো করে এই ভালোবাসার কথা বলছি। এই ভালোবাসাটা এত বেশি অপ্রাসঙ্গিক মনে হচ্ছে এখন সমসাময়িক সময়গুলোতে, তারপরেও ভালোবাসার কথা বলে যাচ্ছি, যাতে করে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ভালোবাসার এই জায়গাগুলো মানুষকে দারুণভাবে আচ্ছাদিত করে, দারুণ ভালোবাসায় মানুষ মুহ্যবান থাকে, আর পৃথিবীর চমৎকারভাবে ভালোবাসার মাধ্যমে দারুণ করে জীবনটাকে অনেক বড় করে বাঁচে। সো দিস অল অ্যাবাউট, কিরে বেটা চোখ তো আগে থেকে লাল, দুঃখে নাকি আমাকে ভালোবেসে? বলে ফেলা একবার মিথ্যা করে, জি না গুরু, দুইটাই। গুরুর অনেক ভালোবাসি, মিথ্যা জি। করে বল বেটা, আমার ইজ্জত থাকবে না এরকম মিথ্যা দেশ বলবো ছাড়া কেন? আর যে সত্যি সামনে। বলতেছি, আমি আপনার অনুষ্ঠান আরো অনেক আগে দেখি শুনি। না বানা বানা একটু বেশি করে বল, আমি আমার 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 জি না, প্রয়োজন। সত্যি গুরু, আজ আমি আমি স্কুল অসম্ভব লাইফ রকমের থেকে টেনশনে আছি। আমি স্কুল লাইফ থেকে আপনার কেন অনুষ্ঠান প্রাইমারি বলিসনি? একদম আর্লি এজ থেকে, রাইট? কিন্তু গুরু শুনি। না, আমি তখন আসলে তো আমরা শুনতাম। মোবাইল ইউজ করি না, প্রাইমারি থেকে তো আমরা আর মোবাইল ইউজ করি না, বা রেডিও ততটা। তার মানে সত্য বলছিস, হ্যাঁ। হাই স্কুল থেকে আপনার অনুষ্ঠান শুনি। ওকে, সো আমার টেনশনের কোনো কারণ নাই। জি ইনশাআল্লাহ। আমি ঠিকভাবে কথা বলতে পারি না পারি, ফামলিং হোক না হোক, শুদ্ধ ভাষায় কথা বলি আর না বলি, এখন কিন্তু তালবর্ষা দ্বন্দ্বের প্যাচ লাগে আমার। দেখ তো ঠিকঠাক হচ্ছে না, ইসলাম ধর্ম এই তালবর্ষা চলে আসছে, রাইট? এখনো সমস্যা হয়, তারপরও তোদের মতো কিছু পাগল আমাকে ভালোবাসে বিধায় আমার সাহস হয়। বাট আর্জিং ব্যাপারটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে দেখতে এবং শুনতে মানুষ পছন্দ করে, এটার এটার যদি আমি সত্যিকার অর্থে একটা ফর্মার সামনের দিকে আমি ডিসপ্লে করতে পারতাম, ডেমনস্ট্রেট করতে পারতাম, শান্তু তাদের একজন। সো আমি আসলেই ভাবছি আজকে এখানে আসার পর, দিস দ্য ভেরি ফার্স্ট টাইম ওয়ার শি ইজ শেয়ারিং দ্য স্টুডিও অ্যান্ড মাইক্রোফোন। সো আমি ভাবছিলাম যে সব ঠিকঠাক মতো যাবে কিনা। সো যেখানে ভালোবাসা এরকম পাগলের মতো আছে, হিরো আলম যদি বিখ্যাত হতো আমি না কেন, রাইট? অবশ্যই Okay, হিরো right. আলম আর আপনি অনেক ডিফারেন্স না গুরু? না, ওই যে ভালোবাসার কারণ যদি হয়ে যায় সেখানে আর কোনো রিজন লাগে না। সো থ্যাংক ইউ। সো আমাদের প্রোগ্রামের যে মূল উপলক্ষ, আমাদের গেস্ট অলরেডি উপস্থিত। কি নাম তোমার? জি, আমার নাম মাহবুব রহমান। নিকনেম? মাহবুব। ওকে, মাহবুব, শুনতে চাই তোমার জীবনের কথা। কেন 1100, কেন 5600 না? হয়ে যাবে গুরু, হয়ে প্লিজ যাবে। প্লিজ বেশি বেশি করে আসো, ভালোবাসার কথা বহু মানুষের কাছে শেয়ার করে দাও। নেগেটিভ কন্টেন্ট ভাসিয়ে ফেলতেছে গোটা পৃথিবীকে, এবং আমরা একটা বড় রকমের কোয়েশ্চেন মার্ক পৃথিবীর সামনে দিয়ে দিচ্ছি যে ভবিষ্যতের ইয়াংস্টাররা শুধুই কি নোংরার মধ্যে বেঁচে থাকবে, গার্বেজের মধ্যে বেঁচে থাকবে, নাকি ভালোবাসার মানুষের বা ভালো লাগা ভালো কোনো কন্টেন্টের মাধ্যমে বেঁচে থাকতে চায়? তার জন্য দিস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এই যে ভালো কথাগুলো, ভালোবাসার কথাগুলো, যেটা স্রোতের বিপরীতে গিয়ে আমরা করি, এখনো করে যাচ্ছি, তোমরা আছো তাই। সো প্লিজ এটা শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দাও। শান্ত, আর একটা কমেন্ট নিতে পারি জি, কিনা আমরা? একদম একদম। হাফিজ হুমায়ুন লিখেছেন, বগুড়া
বগুড়া জেলার রামনগর থেকে আছেন। তারপরে আছেন ওহিদুর রহমান ওহিদ, অনেক কমেন্ট জমে গেছে, একটু চোখ দাও। ফয়েজ খান আছেন, গুরু কেমন আছেন আপনি? মাহফুজুর রহমান লিখেছেন 12 বছর ধরে আছি। কোরবান আহমেদ আছেন, লাভ ইউ গুরু। গুরু রাজশাহী থেকে শুনছি। সোহানুর রহমান শুভ লিখেছেন, কোরবান লিখেছেন আমাদেরকে অবাক ছেলে রাজ আছেন, বলেছেন হেই গুরু, আর আপনাকে শুনছি গুলশান থেকে। বোরহান আহমেদ আছেন ফয়েজ খান, তারপরে রিপন বিশ্বাস, ইমন এবং আরো অনেকে। রিপন বিশ্বাস, ইমন, শুভ গুলশান থেকে এবং সোহানুর রহমান রাজশাহী থেকে। প্রাণের শহর আমার রাজশাহী। এবং যারা যেখান থেকে যেভাবে কমিউনিকেট করছো, 12 বছরের কথা বলেছো, এক যুগ, এটা দীর্ঘ সময়। আমি তো দেখি যে কোনো সময় নিজের প্রিয়তমা স্ত্রী আমার কণ্ঠস্বর চিনতে ভুল করে, বাট দিস ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট যে কোনো কারণবশত মুখে মাস্ক, চোখে গ্লাস, তারপরে যখন ভয়েস দিয়েছি তখন বলেছে আপনি কি লাভ গুরু এতেশাম। এর চাইতে প্রাপ্তি, এর চাইতে ভালো লাগার আর কোনো কিছু হতে পারে না। সো ভালো লাগার চমৎকার একটা সম্মিলন, ভালো লাগার দারুণ একটা দীক্ষা, ভালো লাগার দারুণ একটা আতুর ঘর, এই ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4। সো যেতে চাই তোমার কাছে, শুনতে চাই তোমার জীবনের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেকটা টাফ হয়েছে গুরু এই টাইমের মধ্যে আসতে, কারণ আমি বের হয়েছি 6টায়। কোথেকে আসছো? জি, গাজীপুরের একদম বর্ডার থেকে, ওকে। কাপাসিয়ার লাস্ট টুক থেকে আমি গাড়িতে উঠেছি 6টায়, কিন্তু শালনা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 21 কিলো রাস্তা আসতে 3 ঘন্টার উপরে সময় অসম্ভব লাগছে। জ্যাম, ডিজাস্টার ওই জায়গাগুলো। আর কত বছর থাকবে রে বেটা ওই জ্যাম? আমি জানি না, যাই হোক। তারপর তো রাস্তা অনেকটা কাজ করতেছে, দেখা যাক। বহুকাল থেকে, সাহেবে জাহিলিয়াতের যুগ থেকে কাজ চলতেছে। জানি না কবে শেষ কোন হবে। একদিন ঠিক হবে। ওকে। যাই হোক, আল্লাহ রহমত করছে, সময়ের মধ্যে পৌঁছাইতে পারছি, ওইটাই আলহামদুলিল্লাহ। গুরু আসলে শুরু করবো কোত্থেকে, ওইটাই তো বুঝতেছি না। বেড়ে ওঠা কোথায়? জি, ওইখানেই, কাপাসিয়া। এলাকায়? জি। ওকে। তোর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি, বাবা মা, 3 বোন আর আমি। বাবারা কয় ভাই বোন? বাবারা হচ্ছে 5 ভাই 3 বোন। ওদের তো অনেক ছেলে মেয়ে আছে না, কাজিন জি। ব্রাদার সিস্টার্স, এদের কয়জন হবে আনুমানিক? এটা তো গুরু হবে অনেক। অনেক। ওকে। আশপাশে থাকে তারা? না, আমার থেকে দূরে। তারা তো থাকে পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ জেলা। ওকে। বাইরের পৃথিবী দেখার আগে বা এলাকাতে কাউকে দেখার আগে কাজিন ব্রাদার সিস্টার্স এর মধ্যেও কিন্তু একটা দেখাদেখি চলে। এরকম ঘটনা কি ঘটছে তোর জীবনে? আমার জীবনটাই তো এই ঘটনার আহা, মধ্যে। চল চলে যাই গল্পে। জি। আসলে গুরু, তাহলে তো শুরু করতে হয় 2016 সাল থেকে, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমার টেস্ট এক্সামের পর বাড়িতে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। আব্বু অনেক বকাঝকা করে, রাগ করে দাদার বাড়িতে চলে যায়। আমার দাদার বাড়ি, ওইখানে চলে যাওয়ার পরে তো এসএসসি এক্সাম তো অনেকটা কাছে, আমার কাছে বই নেই বাড়ি থেকে, এভাবেই চলে যায়। বই নাই? না, আমার মতো খারাপ ছিলি, বই ভাড়া করতাম আমি পরীক্ষার আগের দিন, এরকম না তো? না, যাক, বইটা ছিল না। বইটা ছিল না। পরে আমার ফুফুকে বলি যে আমি তো বই নিয়ে আসি নাই, এখন তো বই ছাড়া কেমনে কি করি। পরে আমার ফুফু বলে যে বই আছে, একজন আছে। জানি, একটু থামবি শান্তু? আমি, সবাই জানে আমি আরেক দফা বলছি, দেশ সেরা ওয়ান অফ দ্য বেস্ট আরজে আমার পাশে স্টেজ শেয়ার করতেছে। একটু বলে দে না যে অনেক বেশি শেয়ার করে দেন, ভাষায় দেয় আমাদের ভালোবাসার কথা। আমরা আজকে মানে অ্যাকর্ডিং টু গুরু আসলে, তবে এই ক্ষেত্রে গুরু আমি একটা ছোট কথা বলতে চাই। প্লিজ। সেটা হচ্ছে যে মানে আমি আসলে ব্যক্তিগতভাবে আপনার অনেক বড় ফ্যান। আমি একটা সময় যখন আসলে রেডিও ইন্ডাস্ট্রিতে আমি বিলং করিনি, তখন থেকে বেসিক্যালি আমি আপনাকে শুনতাম। এবং একটা সময় আমার ইচ্ছে ছিল, মানে আমার ইচ্ছে হতো যে আমি যদি একবার
মানে গুরুকে কাছে এই থেকে যে দেখতে শান্ত, পারতাম। এই কথাগুলো অনেক শুনছি, বাট তোর কাছ থেকে শোনা কিন্তু আসলে ইটস রিয়েলি ওর্দি। এটা কিন্তু Is সত্যি it? কথা। আমি সত্যি বলছি। আমি কিন্তু এর আগে তোর কাছ থেকে তো শুনিনি। আমার কাছে মনে হতো যে ইস কখনো যদি গুরুকে মানে আমি ছুঁয়ে দেখার সাহস করিনি কখনো। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি গুরুকে কখনো সামনাসামনি দেখতে পারতাম, এবং আমি বলবো যে আমাকে কোনোদিন বলিসনি এই কথাগুলো। বলার সুযোগ হয়নি গুরু, হয়তো বা এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সার্কামস্টেন্সেস এর জন্য আমি অপেক্ষায় ছিলাম, এবং আমার মনে হয়েছে যে কখনো যদি এই ভদ্রলোককে আমি সামনাসামনি দেখতে পারতাম, যে হাজারো মানুষকে কাঁদিয়ে ফেলে, যে হাজারো মানুষের গল্প শোনে এবং এত ইন্টেন্সলি শোনে যে মানুষ আসলে তার কথা বলতে গিয়ে কেঁদে ফেলে, মানুষ এত নার্ভাস ফিল করে। দেখেন আমি আজকের গেস্টের কথাই যদি বলি, আজকে আমি আমার গেস্টের সাথে যখন কথা বলছিলাম, হি ওয়াজ পারফেক্ট, বাট যখনই সে আপনার কাছে কথা বলতে আসছে, মানে হি ইজ ফিলিং নার্ভাস, বিকজ ও হয়তো মানে গেস্ট হয়তো মানে গুরুর সাথে কানেক্ট করতে পেরেছে, হয় না যে হৃদয়ের একটা কিছু লাগে না, কানেকশন কথাবার্তারও থাকে। প্রয়োজন হয় না। হ্যাঁ, মানে গেস্ট আসলেই আজকে এত বেশি নার্ভাস ফিল করছিল, আমি যখন আধা ঘন্টা আগেও কথা বলছিলাম, হি ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট। সো এটা কাইন্ড অফ আমার জন্য অনার যে আমি গুরুর সাথে একই সাথে এই স্টেজটা শেয়ার করতে পারছি, এবং আমরা দুজন একই সাথে আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। তো আমি চাই, যেহেতু এটা আমাদের দুজনের এই প্রথম একটা স্টেজ শেয়ারিং, আমি চাই যে প্রথম একদম উই প্রথম, ডিজার্ভ দ্য বেস্ট। ইয়েস, সো আমি চাই যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করেন, এবং আজকে যে গল্পটা সেটাও অনেক ইন্টেন্স। আমি জানি না আসলে একদম লাস্টে গিয়ে কি হতে যাচ্ছে, সেটা গুরু এবং গেস্টের উপর ডিপেন্ড করছে, তবে কিছু একটা যে হতে যাচ্ছে এটা শিওর। তাই একটু বেশি করে শেয়ার করে নেবেন প্লিজ। আমরা আপনাদের কাছ থেকে শুধুমাত্র ভালোবাসাটুকু চাই, আমরা চাই আপনারা একটু শেয়ার করে দেন, আপনারা একটু কমেন্ট করেন আমাদেরকে, এবং এট দ্য সেম টাইম যে 1200 মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের ভেতরে যে ভালোবাসার গল্পগুলো আছে সেগুলো একটু আমাদের কাছে অব্দি পৌঁছে দেন। নাম্বারটা একটাই, 01841904904। ছোট্ট করে লিখে ফেলুন ভালোবাসার গল্প, আমাদের টিম আপনাদের সাথে কমিউনিকেট করবে। হাসান একই কথা বলেছে, বাটন মোবাইল দিয়ে আমার জীবনের শুরু। জি, অনেক মিস করি লাভগুরু, এবং সেই সাথে যে লাভগুরুর প্রথম যে প্রোগ্রামটা শুরু করেছিল রাজীব সরকার, ইটস রিয়েলি রিয়েলি অল প্রেইজ অ্যান্ড অল ক্রেডিট গোজ টু হিম। হি ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, হি ইজ দ্য পায়োনিয়ার, যখন এই প্রোগ্রামটা সে শুরু করে ব্যাক ইন 2008 or 9 ইন রেডিও আমার। সো সে পরবর্তীতে ঢাকায় ফেমে কিছুদিন এই প্রোগ্রামটি করে। সেটি এটি আমাদের এই লাভ গুরু এই ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশ করতে বিভিন্ন মানুষের দারুণ কিছু কন্ট্রিবিউশন ছিল, কিন্তু এই ছেলে কন্ট্রিবিউশন সত্যিকার অর্থে প্রেজওয়ার্দি, আনপ্যারালাল। কারণ প্রথম ভাবনাটা সে ভেবেছিল, প্রথম ভালোবাসা এইভাবে যে ভাবা যায় সেই ভাবনাটা সে ভেবেছিল। সেই জায়গাগুলোতে হয়তো অনেকগুলো পালক লাগানোর চেষ্টা করেছি আমরা পরবর্তীকালে। কেউ হয়তো পরিমণির ভালোবাসার কারণ হয়েছে, মেয়ে গরিব আদমি কোনো কিছুই হতে পারেনি, বাট বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে লাভগুরুর ব্যানারে অনেকেই সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সো সবার জন্যই কৃতজ্ঞতা, স্পেশালি ভালোবাসা বাংলাদেশের টিমের জন্য কৃতজ্ঞতা। এবং আমি আজকে আপনাদের বদলতে নতুন কথা শুনতে পেলাম। শান্ত জীবনও এই কথা বলেনি, শান্তর সাথে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে, এবং আমি বারবারই ভেবেছি, আমি যে বারবার বলছিলাম যে বাচ্চাকে যখন স্কুলে দিতে যাই, প্রায় আমি 90.4 ডায়ালিং করলেই সকালবেলাতে ওর আমি কথা শুনতে পেতাম। বিভিন্ন গানের একটা প্রোগ্রাম সে কন্ডাক্ট করে, প্রোগ্রামের নাম আমি এক্ষুনি মনে করতে পারছি না, বাট আমি টেক্সট করতাম। আমি বিভিন্ন সময় টেক্সট করে উত্তর পাইনি, তারপর আবার ডিলিটও করেছি ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিত। সো এই মানুষটি যে এইভাবে চিন্তা করে, আমি জানি যে গ্রামেটিক্যালি অনেক বেশি ইনকারেক্ট আমি, কিন্তু মানুষের চোখ দিয়ে আমাকে দেখে বিধায় এই ভালোবাসাটা তার মধ্যে তৈরি হয়েছে। জান, চলে যাচ্ছি তোর কাছে। শুনছিলাম যে বই নিয়ে প্রবলেম, জি। রাইট? বই নিয়ে আসা হয়নি, তারপর? আচ্ছা, তারপরে আমার ফুফু, আমি আমার যে গার্লফ্রেন্ড, নামটা বলতেছি না, সে না করছে নামটা বলার জন্য, যদি তার কোনো প্রবলেম হয় তাই নামটা বলতেছি না। ওকে, আচ্ছা, তার কাছ থেকে কিছু একটা বই নিয়ে নামে তো ডাকতি না, ময়না পাখি বা আমি আসলে গুরু এই আমার 7-8 বছরের মধ্যে ওরে অন্য কোনোদিন কোনো নাম, নামে ডাকিসনি, বয়ম পাখি বা কিছু না একটা? তার নাম বলে কোনোদিন রাখি নাই। অন্য কোনো নামে ডাকতি তো? জি, আমি যেমন ভালোবাসা মানুষকে ময়না পাখি বলি, যে আমি কিছুদিন একটা গানে হিট হয়েছিল বয়ম পাখি বলে, অন্য জি, কি নামে ডাকতি? আমি ওরে সবসময় জান, জান, ময়না সো জান এগুলা। দিয়ে ময়না নিয়ে, তো ময়না জি, কি করলো পরে? তারপরে আমার ফুফু ওর কাছ থেকে বই নিয়ে আসার পরে ও আসছে আমার দেখার জন্য, কার জন্য বই নিয়ে আসছে, আসছে দেখছে, কথা হয়েছে। তারপরে এসএসসি এক্সাম চলে আসছে, বাড়ি থেকে বলছে বাড়িতে যাওয়ার জন্য, আমি যাই নাই। তারপরে আমার আব্বু গেছে আমার দাদা বাড়িতে আমার আনার জন্য, আমি আসি না। এক পর্যায়ে ওর আম্মু ও আসে আমার দাদার বাড়িতে। পরে ওর আম্মু
আমার আব্বুরে বলে যে সে যখন যাইতে চাইতেছে না থাকুক, সমস্যা নাই, এখানে থেকেই পড়ুক, ওকে। পরীক্ষার পরে বাড়িতে যাব। আচ্ছা, তারপরে তো গুরু পরীক্ষা শুরু হলো। কেমিস্ট্রি পরীক্ষার আগে 2-3 দিন আগে 6 জুন 2016 এর আগ পর্যন্ত ওর সাথে আমার ফ্রেন্ডলি ভাবে, যেহেতু তখন তাদের বাড়িতে আসা যাওয়া বা একসাথে থাকা পড়াশোনা করি, সবকিছু শেয়ার করা হয়। আমার সবকিছু ওর সাথে শেয়ার করি, আর ওর সবকিছু আমার সাথে শেয়ার করে। সবকিছু জানার পরে 6 জুন 2016 আমি ওরে প্রপোজ করি। প্রপোজ করার পর তো গুরু অনেক কান্না করে। কেন প্রপোজ করার সাথে সাথে? হ্যাঁ, কান্না করে। আসলে সে ভাবতে পারে নাই যে আমি তারে প্রপোজ করব বা পছন্দ করি। আসলে আমিও বুঝতে পারি নাই যে কিভাবে কি হইলো। যাক, তারপর সে অনেক কান্না করে। এখন মেয়ে তো কোনোভাবে কোনো ইঙ্গিত বা কোনো কিছু তোমাকে দেয়নি, রাইট? না না না, কোনো কিছুই না। তোমার একতরফা ভালো লাগা ভালোবাসা ছিল, হ্যাঁ, দেন তুমি আমি propose বইলা করে দিছি, বসো। বইলা দিছি, কিন্তু এর আগে সে আমার সাথে সব শেয়ার করছিল। ওর কাছে ওরে কেউ প্রপোজ করলে বা কোনো কিছু বললে ওর বাড়িতে সে সবকিছু বইলা দিত। তারপরে আমি সাহস কইরা ওরে প্রপোজ করি। যখন কান্না করতেছে আমার ভিতরে একটা, বলার সাথে সাথে জি, অনেক কান্না করতেছে, আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। এখন বলে না দেয়? হ্যাঁ, বলে দিলে একই তো আমার বাড়িতে প্রবলেম। তোমার আপন কাজিন সিস্টার, রাইট? আপন না, একটু দূর দিয়ে হ্যাঁ, কাজিন জি। সিস্টার, ওকে। তারপরে টেনশনে পড়ে যাই। পরে এক পর্যায়ে আমি ওইখান থেকে আমার বাড়িতে চলে আসি ওই দিন। তারপরে সন্ধ্যায় সে ওর আরেকটা কাজিনের ফোন থেকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে তুমি কোথায়? আমি বলি আমি তো বাড়িতে চলে আসছি। সে বলে আসো। আমি বলি যে না, যাবো না, এখন যাবো না, পরে। পরে এক পর্যায়ে ভয় পাচ্ছিলে নাকি হ্যাঁ, অনেকটা ভয় হচ্ছিল। যে ফাঁসায় না দেয়? ভাষায় দেওয়া না, আসলে ওইটা না। এখন যদি ওই বিষয়টা জানে, আমার চাইতে ওর সমস্যাটা বেশি হোক। আচ্ছা, তো আমি চাই না যে আমার জন্য ওর কোনো প্রবলেম হোক। Okay. আগেও চাই না, এখনো চাই না, ভবিষ্যতে কোনোদিন চাবো না। তারপরে গুরু আমার এক ফ্রেন্ড কথা বলে এই বিষয়টা নিয়ে। পরে সে বলার পরে আমি 7 তারিখ যাই ওইখানে। 7 তারিখ যাওয়ার পরে ওদের বাড়িতে আর যাই না। 8 তারিখ সকালে, 8 জুন 2016 সকালে ওদের বাড়িতে যাই। জান্নাতুল ফেরদৌস জানতে চেয়েছো যে আপুটার নাম কি? শান্তু। তোকে কিভাবে বলে? আর যে শান্তি বলে, আমরা তো অনেক ভালোবেসে। তারপরে গুরু শান্তু সে, আমি যে প্রপোজ করি অ্যাকসেপ্ট করে, সে রাজি হয়। গে ওই সেদিনই গিয়ে? জি, আচ্ছা। 8 জুন 2016 রাজি হয়। কিন্তু আসলে ওইটা পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারছি, তখন সে আসলে সত্যি রাজি হয় না। ওইটা হচ্ছে যাতে আমার পরীক্ষা খারাপ না হয়, এই জন্য আচ্ছা। রাজি হয়েছে। আচ্ছা, এইভাবে চলতে থাকে। পরীক্ষা যায়, বিষয়টা পরীক্ষার পরে আমার বাড়িতে, পরীক্ষার ভিতরেই কিছুটা টের পাই। পরে আব্বা বলে বাড়িতে যাওয়ার লাগা, পরীক্ষার পরে বাড়িতে যাই। তো এই বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি বাড়ি থেকে চইলা যাই মাওনাতে। ওকে। এই বিষয়টা নিয়ে ঝামেলা হওয়ার পরে পরে এখানে একটা চাকরি নেই, প্রায় 11 মাস ওইখানে থাকি, চাকরি করি। এর ভিতরে অনেক সমস্যা হয়েছে, শর্ট করেই বলি। তারপরে ঈদ চলে আসে, কুরবানি ঈদ, আমি বাড়িতে যাই। সঞ্জয় সাহা সঞ্জু লিখেছে, এই প্রথম গুরুকে লাইভে দেখলাম। এতদিন ভাবতাম যে কোনো সিনিয়র সিটিজেন, আর এখন দেখছি বড় ভাই টাইপ। লাভ ইউ জান, তোদের এই কথাই আমাকে বাঁচা রাখবে বহু বছর। হার্টের যে কয়েকটা ব্লক ছিল আমার ক্লিয়ার হয়ে গেল। কি সুন্দর কথা। হ্যাঁ, আচ্ছা, তারপর গুরু ঈদের পরে, যেহেতু বিষয়টা নিয়ে বাড়িতে ঝামেলা, আমি ঈদের দিন বিকালে ওইখানে তাদের বাড়িতে যাই, আমার দাদার বাড়িতে যাই, ওইখান থেকে তাদের বাড়িতে যাই। মাওনা? না না, তাদের বাড়ি, বাসায়। জি। তারপরে সে যাবে ওই দিনই ওর বোনের বাড়িতে, আর আমি আমার বাড়িতে চলে আসবো। তো এইভাবে একসাথে দুইজন বের হই। বের হওয়ার আমি বাড়িতে আসা দেখি আমার আম্মু বাড়িতে না, জানতে পারি যে তাদের বাড়িতে গেছে। গিয়ে এই বিষয়টা নিয়ে অনেকটা ঝামেলা হয়। যাক, এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে ওইটা নিয়ে ঝামেলা হওয়ার পরে আবার আমাদের মধ্যে মিল হয়, কথাবার্তা চলতে থাকে। এভাবে সময় পার হইতে থাকে।
আবার 2021 শর্ট করতেছি গুরু, হুম 2021 নভেম্বরে সেও বাড়িতে বলে, আমিও বাড়িতে বলি আমাদের রিলেশনের বিষয়ে, দুনো ফ্যামিলিতে বলি। তারপরে তার ফ্যামিলি অনেকটা মেনে নেয়, কিন্তু আমার আব্বু কিছুতেই রাজি হয় না। ওইটা নিয়ে আবার ঝামেলা শুরু হয়। এভাবে থাকতে থাকে। এর ভিতরে আরেকটা ঘটনা না বললে হইব না গুরু। ওর ফ্যামিলি আমার কাছ থেকে ওরে দূরে নেওয়ার লাগা অনেক কিছু করছে। 2019 সালের ফেব্রুয়ারি মাসের পর দিয়া ওর সাথে আমার একটা ঝগড়া হয়, অল্প কিছু কথা কাটাকাটিতে ঝগড়া হয়। ও বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে সে বাড়িতে বইলা দেয়। হুম। বইলা দেওয়ার পরে ওর বাড়ির ফ্যামিলি থেকে ওরে কবিরাজের কাছে নিয়ে যায়, কি তাবিজ নাকি করে, যাতে করে হ্যাঁ ও ভুলে যায় বা হ্যাঁ কিছু একটা। এমন অবস্থা করে গুরু, আমার সাথে কথা বলে কিন্তু সে আমারে চিনতে পারে না। বলে যে আমি যে তোমার সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলতেছি, সে যেন না জানে। এগুলোতে তাইলে কাজ হয়? কাজ হয়, এটা বাস্তব গুরু। তাই? আমার ওই যে আজকে যে আমার সাথে আসছে বিপুল, আমার ফ্রেন্ড, হুম। ওর সাথে কথা বলে ওকে বলে যে আমি যাতে না জানি। হুম। আবার আমার সাথে কথা বলে মনে করতেছে যে ও আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে যাতে আমার কাছে না বলে। হুম। এমন একটা অবস্থা হয়। আচ্ছা, এইভাবে থাকতে থাকে। পরে অনেক কিছু কইরা ওর সাথে মিট করার পরে আস্তে আস্তে দেখা যায় বিষয়টা কাইটা যায়। এই অবস্থা করে এইরকম আরো 2-3 বার করে। আচ্ছা, এইভাবে চলতে থাকে। তারপরে গুরু শেষের দিকে আগায় যাই, হুম। বর্তমান অবস্থাতে চলে আসি। এভাবে চলতে থাকে আমাদের রিলেশন। 2016 থেকে তো শুরু হয়, জি, রাইট? জি, আজ 23, জি, 21 সেসব ঝামেলা শুরু হলো। হ্যাঁ। তারপর 21 ঝামেলা শেষ। তারপরে মনে করেন 22 গেল। এভাবেই দেখা হয়, কথা হয়, সবকিছু সব ঠিকঠাক চলতে থাকে। 23ও এতদিন পর্যন্ত ভালো ছিল, গত 3 মাস আগ থেকে গুরু। এখন তো আমরা আছি জুলাই, জি, অর্থাৎ জুন, মে, এপ্রিলে। এপ্রিল থেকে মানে রোজা থেকে হুম হুম। রোজা থেকে আমি বুঝতে পারি যে আসলে সে হয়তো আমি যেরকম চাইছিলাম এরকম নাই। কারণ আমি না বললে যে না খাইছি, বা সে না বললে আমি খাই নাই, সেই মানুষটা আস্তে আস্তে বুঝতে পারি যে আমার থেকে দূরে যাইতেছে। আমি ফোন দিলে ঠিকঠাক ফোন ধরে না, কথা বলে রাগ করে। দেখি কি হয়, চলতে থাকে। ঈদে বাড়িতে চলে যায়। সে তো থাকতো কিশোরগঞ্জ, ওইখান থেকে বাড়িতে আবার বাসাতে চলে আসে। হঠাৎ করে ফোন ধরে না, 2 দিন 3 দিন এ পর। ধরনের সমস্যা তো আগে হয়নি। না, আর কোনো সময় হয় না। হইলেও মনে করেন যে যদি গুরু ওর সাথে আমার ঝগড়া হইছে, আমি আমার কোনো বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন দিয়া ট্রাই করছি ওর সাথে যোগাযোগ করার লাগে, যোগাযোগ করছি। ঠিক হয়েছে, বাট এখন আর হ্যাঁ, ওই সলিউশন বা হচ্ছে না। সমস্যা হইলে আমি যদি রাগ করছি, ও আমার বন্ধু-বান্ধবরে ফোন দিচ্ছে, যে কোনো আত্মীয়-স্বজনরে ফোন দিছে, যাতে আমার সাথে আমি ওর তরফ ফোনটা থেকে ধরি। আকর্ষণটাই প্রথম যেন কমে আসতেছে, ওই জি, ঘটনাটা ঘটতেছে না, অপরিচিতর মতো মনে জি। হচ্ছে, রাইট? ওকে। তারপরে গুরু ঈদের পর থেকেই আস্তে আস্তে দেখি সে অন্যরকম। একদিন হঠাৎ কইরা ফোন ধরতেছে না, ওর জন্য আসলে গুরু কি বলবো, আমি যে ওরে কতটা ভালোবাসি গুরু, আমি কাউরে বোঝাইতে পারবো না। সে ফোন ধরে না, আমার এত খারাপ লাগতেছিল। আমি দোকানের মধ্যে তালা দিয়া রুমের মধ্যে পয়সা সিগারেট খায়া এবং ডেক্সফুডেন্ট প্লাস 2টা সিরাপ একসাথে খাই এবং ভিডিও করে ওই ভিডিওটা ওরে পাঠাই। পাঠানোর পরে ও এই দেখে। ফোন না হওয়ার কারণে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেললে? কি করাম গুরু, আমি তো কাউরে বুঝাইতে পারি না। এমন এমন একটা অবস্থা, সবাই বিরক্ত আমার প্রতি। জানে না যে বিষয়টা গুরু, আমার এলাকাতে কেউ নাই, সবাই জানে। সবাইরই মানে এই বিষয়টা দেখতে দেখতে যে এই অবস্থায় কোনো একটা সমাধানে কেউ নিয়ে যেতে পারে না। তার কারণে আমি আর কারো কাছে শেয়ারও করতে পারি না। কেউ শুনতে চায় না, সবাই বিরক্ত বোধ করে আমার বিষয়টা নিয়ে এখন। এতটা বছর আর কত? যাই হোক গুরু, ভিডিও দেওয়ার পরে আমার একটা মামা আছে,
যদিও উনি আমার আপন মামা না, আফতাবউদ্দিন আমাদের বাজারের সভাপতি, উনি আমারে উনার নিজের আপন ভাগ্নার চাইতে বেশি আদর করে। আমিও উনারে এই পৃথিবীতে আমার আব্বার পরে যদি আমি কাউরে সম্মান করি, আমি উনারে করি। উনি সব বিষয়ই জানে, আমি বন্ধুর মতো উনার সাথে সবকিছু শেয়ার করি। তো ফোন দেয় যে মামা গিয়া দেখেন কি করে, এই মামারে পাঠায়, মামা যায় গিয়া পরে আমার ঘর থেকে বাইর করে নিয়ে আসে, দোকান থেকে বাইরে আসি, তারপর দিন পরে ওর সাথে মিট করি আমার এক বন্ধুর বাড়িতে। ওই দিন এখানে থাকে, সে সারা রাত্রি থাকে, আমরা একসাথে বৈশা গল্প কইরা পরে মনে করেন বন্ধুর বাড়ি, বন্ধুর মা বোন বাবা সে, আমি রাত্রে 12টার দিকে চলে আসি, আবার পরদিন সকালে যাই, গিয়ে ওর জায়গায় পৌঁছে দিই। এভাবে চলতে থাকে। হঠাৎ করে আবার এর 10-12 দিন পরে আমাদের ওইখানে ঘোড়া দৌড় হয়। হুম। প্রতি বছরই আমাদের বাড়ির কাছে ঘোড়া দৌড় হয়। তো ঘোড়া দৌড়ে আমি ওরে আসতে বলি, সে রাজি গুরু হয়। গল্পে যাওয়ার আগে Yeah, আমি কিছু please. কমেন্ট নিতে চাই, Please, please. কারণ ফাইজ হাসান লিখেছেন, গুরু গল্পটা শুনে কি লিখবো বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমাদের সাথে হোসেন আল কাউসার আছেন, ফরিদুল ইসলাম আছেন জয়েন করে ওয়াসিম হাওলাদার বলেছেন, ভাইয়া কাঁদবেন না, মনে সাহস রাখুন, মানুষ আসলে সবাই স্বার্থপর। এদিকে দেখতে পাচ্ছি তারিকুল ইসলাম তারেক আছেন, নারী জাতির কাছে কোনো ভালোবাসা নাই, তারা বেটার অপশন পেলে কখনো থাকে না, এদের মন বদলায় কারণে অকারণে। এই সুজন কমেন্টস আপত্তিকর, এটা বোথ পার্ট থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে। এনিওয়ে, তারপর সুজন খান আছেন আমাদের সাথে, তিনি বলেছেন যে ভালোবেসে তোমায় আমি জীবনও দিতে পারি, তোমায় পেলে সুখের সাথেও দেব আমি আরি, কিন্তু আসলে বাস্তবে কি তাই হয়? বিডি আছেন, বলেছেন মনের গভীরতা থেকে কান্না করছেন, বোঝা যাচ্ছে। আরেকজন লিখেছেন যে আমার উপরওয়ালা আপনার কষ্ট কমিয়ে দেখ। শারিয়া রিফাত আছেন সেতু আক্তার, আমার খুব ভালো লাগার একটা প্রোগ্রাম, রিয়েলি হার্ট টাচিং। টাকা হ্যায় তো দুনিয়া হ্যায়, টাকা নেই হ্যায় তো কুছ নেই হ্যায়। আসলে ব্যাপারটা গেস্টের সাথেও এমন ঘটেছে কিনা এটা আসলে গেস্টই ভালো বলতে পারবে। না, আমার সাথে এরকম ঘটে নাই, তবে আমি যখন আমার ব্যবসা শুরু করি তার কথাতেই শুরু করছি, সে আমার অনেক হেল্প করছে, যে কোনো সমস্যায় হেল্প করছে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। সো গোল্ড ডিগার পার্সোনালিটি না এটা। না, জি, একদম। শুধু কাছে পাওয়াই লাভ নয়, দূর থেকে মিস করার মধ্যেই ভালোবাসা ফুটে ওঠে। আপনার প্রিয় মানুষকে জিজ্ঞেস করেন সে কি আপনাকে মিস করে। কেমন আছেন? খুব ভালো লাগছে গুরু আজকে আপনাকে। জুনো আছেন আমাদের সাথে, জীবন আছেন, উজ্জ্বল আছেন। জীবন আহমেদ লিখেছেন, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? প্লিজ, আমরা আসলেই চাই যে একটা মাত্র জীবন, আমরা যারা সত্যি এই ধর্মে বিশ্বাস করি, আমাদের একটাই মাত্র জীবন, ভালোবাসার মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই, অনেক বড় করে বাঁচতে চাই, তাকে নিয়ে কাব্য করতে চাই, তাকে নিয়ে হঠাৎ করে কোনো একটা গাড়িতে করে একদম ভাসতে ভাসতে চলে যেতে চাই কক্সেস বাজারে, সে লংগেস্ট বিচের কাছে, সাইমন বিচের ওই ব্যালকনিতে দাঁড়িয়ে যখন উথাল পাথাল জ্যোৎস্নার মধ্যে তার চুলটা উঠতে থাকবে, চুলের ঘ্রাণ যখন আমাকে পাগল করতে থাকবে, তখন কাছাকাছি সে বলতে চায় যে জান তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হোক, চলো দুজনে মিলে দুদণ্ড থামি, দুজনে মিলে দারুণ এক অজানার পথে নামি। সত্যিকার অর্থে ভালোবাসায় বুঁদ হয়ে থাকা, প্রেমের মধ্যে বুঁদ হয়ে থাকা, পৃথিবীতে সত্যিকার অর্থে যদি স্বর্গ থেকে যার্রা পরিমাণ সুখানুভূতি থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ইশক। সো এই প্রেমে বুঁদ হয়ে থাকার অধিকার, এই প্রেমে বুঁদ হয়ে থাকার মতো ভালো লাগা আর কিছু হতে পারে না। সো পরবর্তীতে ওই ঘটনাগুলো যখন ঘটছিল তুমি বলছিলে জি, যে ঘোড়া দৌড়ের ঘটনা ঘোড়া দৌড়ে, বলছিলাম। তারপরে তো তুমি বলছো যে তাকেও আসার জন্য এই জি, প্রোগ্রামে। ওকে, আমি ওরে কিশোরগঞ্জ থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওইখানে আসার পরে আমার ফ্যামিলি তো শুধুমাত্র আমার বাবা মা এবং আমার বোনেরা ওরা চেনে। তো আমাদের এখন যে বাড়িটা, ওইটা তো আমার নানির বাড়ির কাছে, আমাদের পুরান বাড়ি তো দাদার বাড়ি, তো তাদের বাড়ি ওইখানেই। তো নানি শুধু আমরা বলতো যে
একটা ছোট্ট মেয়েটা টেক্সট আলমগীর হোসেন লিখেছেন, গুরু অঙ্গন কোথায়, তার কি বিয়ে দিয়ে দিয়েছেন নাকি? সামহাও পিপল ভাবতেছে আমি মনে হয় পাখি ভাই, ওই যে ঘটক পাখি ভাইয়ের মতো বিয়ে দিয়ে দিয়েছি কিনা জানি না, বাট কোনো এক প্ল্যাটফর্মে কোনো এক পথের বাকি অঙ্গনকে সাথে নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে, তারপরে গুরু আমি ওইখানে নানির সাথে ওর মিট করাই। তো এর ভিতরে আরেক কিছু কথা বলি। আমার বাড়িতে অন্য ধরনের একটা সমস্যা হয়, মানে ব্যবসার পরিস্থিতিও কিছুটা খারাপ হয়, আর আমি বাড়িতে না বইলা কিছু টাকা লোন করি। ওইটা নিয়ে বাড়িতে যখন জানে অনেকটা ঝামেলা চলতে থাকে, আর এই বিষয়টা নিয়েও অনেক ঝামেলা চলতে থাকে। এর ভিতরে আরেকটা ঘটনা না বললে নয় গুরু। রোজার ঈদের পরে আমার আব্বা আর মামা আসে আমাদের বাড়িতে। তো একসাথে খাইতে বসি, দাদা, আব্বা, আমি। খাওয়ার এক পর্যায়ে দাদা আর আব্বার কথার এক পর্যায়ে দাদা বলে, ছেলেরে বিয়ে করাস না কেন? তো দাদা এইটা বলার পরে আব্বা বলে, আপনার দেখা করান, সমস্যা কি? তো এই পরিস্থিতি আমি কি বলবো বুঝতে পারি না। আমি ওইখান থেকে উইঠা আসি। উইঠা আসার পরে হয়তো বাড়িতে বিষয়টা নিয়ে কথা হয়। দাদা সন্ধ্যায় আমার দোকানে যায়, গিয়া বলে, সমস্যা কি তোর? তো মোটামুটি বাইরে এক ছোট্ট একটা কথা অনেকেই জানতে চাচ্ছে যে গুরু ওনার নাম কি। ওনার নাম হচ্ছে শান্তু। শান্তু যে প্রোগ্রামগুলো করে তার ফ্যান ফলোয়াররা তারা পরিষ্কারভাবে তার নাম জানে, যেহেতু এই প্রোগ্রামে অনেকেই হয়তো নতুন, সেজন্য বলে রাখতেছি যে তার নাম শান্তু। তার হাস্যজ্জ্বল মুখে ক্র্যাশ খাইছে, এই কথাটা অনেকেই বলবার চেষ্টা করছে। মেয়েটি এরকম, তার প্রেজেন্স অফ মাইন্ড, তার ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে অনবদ্য, যে কারণে আমি তার বহুদিন ধরেই তার আমি ফ্যান। খুব নিরবিচ্ছিন্নভাবে সন্তর্পণে যত্ন করে গোপনীয়ভাবে তাকে আমি ফলো করে আসছি বহুকাল ধরে। সো ইটস বিন অনার্ড, ইটস বিন রিয়েলি দ্য গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি টু শেয়ারিং দ্য স্টুডিও অ্যান্ড মাইক্রোফোন উইথ শান্তু। ওকে, তারপর আচ্ছা। তারপর গুরু দাদা বিষয়টা জানতে চাই, হয়তো বাড়ি থেকে শুনছে, তারপরে আমার মুখ থেকে জানতে চাই। ওকে, তো বলি, বলার পরে দাদা বলে যে ঠিক আছে, আমি বুঝলাম, তবে আমি মেয়েটারে দেখবো, দেখার পরে যেইভাবে হোক আমি তোর জন্য চেষ্টা করব, যতটুকু পারি। ওকে, আচ্ছা। তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি দেখেন। পরদিন দাদা যায়, ওরে দেখে। এর ভিতরে গুরু যেহেতু 21 সালের কথা বলছিলাম, 21 সালে যখন ওদের ফ্যামিলিতে ও জানায়, আমাদের ফ্যামিলিতে জানাই, আমি জানাই, যখন মানছিল না, তখন আমি কিন্তু আমার ফ্যামিলিতে বলেছিলাম যদি কোনোদিন বিয়ে করি আমি ওরেই করব, এছাড়া আমি কোনোদিন বিয়ে করব না। তো দাদারও একই কথা বলি, যদি দাদা বিয়ে করা লাগে আমি ওরেই এই করব, মেয়ে কি করবো, এছাড়া অন্য কাউকে অন্য করবো না। কাউকে করব না। পরে দাদা যায়, ওখানে গিয়া এদিনই গিয়া ওরে দেখে, ওদের বাড়িতে দেখা আমার জানাই যে ঠিক আছে আমার পছন্দ হয়েছে। তুমি আমি তো তোমার মেয়ের বর্ণনা দিলে না, যে মেয়েটির প্রশ্নে তোমার এত ভালোবাসা, এত প্রেম, এত টান, একটু একটু গুরু, বলো। আমি বর্ণনা দিলে তো হয়তো, তোমার মতো করেই বলো। আমার কাছে তো সে পৃথিবীর সবচেয়ে সুন্দর। ওই স্পেশালি কোন জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে? যেমন অদ্ভুত সুন্দর দৃশ্য দেখলে যেভাবে মুগ্ধভাবে তাকায় থাকে সেটা দেখতে, না কি দেখতে বেশি ভালো লাগে? আমার তো গুরু তার সবকিছুই ভালো লাগে। ওই যে নখের উপরে সাদা সাদা দাগ থাকে, ওটা দেখতে ভালো লাগে? আচ্ছা, আমি দেখলাম কেমনে এটা, কি দেখতে ওইটা ভালো লাগে তোর? গুরু আসলে ওইটা আমি আপনার বুঝাতে পারবো না। ওই হাঁটতে হাঁটতে করে পেছন ফিরে যখন তাকায় তখন সেটা দেখতে ভালো লাগে? আমি গুরু বললামই তো গুরু যে আমি আপনারে বোঝাবো আমার মতো ওইটা বড় না। চুল যখন এইভাবে আলতো করে এক পাশ থেকে থাকে আর এক পাশ দেখি, সেটা দেখতে ভালো লাগে? আমি তারে যেইভাবে দেখি, যত দেখি আমার কাছে ভালো লাগে। আর যখন তুই বলিস যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন যে লাজুক লুকটা তোর দিকে দেয় সেটা দেখতে ভালো লাগে? গুরু, সে রাগ করলেও আমার কাছে ভালো লাগে, আহারে, হাসলেও আমার কাছে ভালো লাগে। কোটিখানা কারণ আছে তাকে ভালোবাসা। এটা একমাত্র এই ভালোবাসাতেই সম্ভব, প্রেমেই সম্ভব, এসকে সম্ভব। হ্যাঁ, তারপর তারপর গুরু দাদা তো গেল, দাদা গেল। পছন্দ করলো এবং এটা হ্যাঁ, নিয়ে কথা বললো। এরপরে আবার বাড়ি থেকে আমার উপরে উল্টা প্রেশার ক্রিয়েট হয়, ওই যে সব বিষয় নিয়ে এখন বিয়ে করা লাগবে। হুম। আমি আবার আমার আম্মা ওই দাদারে ফোন দিয়া বাড়িতে নিয়ে আসার কারণ হয়েছে, যখন আমার ওই যে লোনের বিষয়টা বাড়িতে জানতে পারে, হুম হুম।
তো আমি এগুলো কি ওই মেয়ের কারণে লুণ্ঠন করতে না না হচ্ছে? না আচ্ছা, আসলে ওইটা বিজনেসের প্রয়োজনে। বিজনেসের প্রয়োজন না, ওইটা আমি এমনিতে করে রাখছিলাম, কিন্তু টাকাগুলা কিন্তু আমি আসলে আমার ফ্যামিলিতেই করছি। আচ্ছা, আচ্ছা, আমার বোনের বিয়েতে, বাড়িতে ওইসব মিলাইয়া করছি, কিন্তু ওকে, আসলে আমার ফ্যামিলিতে কেউ ওইটা বিশ্বাস করে না, সবাই ভাবে যে ওকে। আমি হয়তো ওর তারপর, পেছনে নষ্ট তারপর, করছি। তারপর। সেইগুলা নিয়ে ঝামেলা শুরু হয়। তো দাদার আমি করার পরে, এই ঝামেলাটা বাড়িতে জানার পরে, পরে আমি বাড়িতে ১ সপ্তাহ যাই না। একটা ছোট্ট পজ প্লিজ। দিচ্ছি। আবির সরকার লিখেছেন, গুরু আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম সালামটা আসসালাম। গ্রহণ করে নিবেন আশা করি। ওয়ালাইকুম আসসালাম আবির। গুরু আমি আবির বলছিলাম। আমি আম আমি আ আপনার গল্পগুলো শুনি এবং আমি আমার নিজের গল্পটা শেয়ার করতে চাই। কিন্তু কিভাবে আসবো গুরু? সময়ের ভুলে জীবন মঞ্চে অভিনয় করছি আমি গুরু। 01841904904 একমাত্র গেটওয়ে টু কানেক্ট উইথ মি অ্যান্ড শান্তু, ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস। সো প্লিজ কমিউনিকেট কর আর চলে আয়। আমিও দারুণভাবে মুখিয়ে থাকি ভালোবাসার কথাগুলো বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দিস ইজ নট অল অ্যাবাউট যে আবির তোর গল্প তুই বলবি। এটা সত্য কথা। এটার সাথে কানেক্ট করতে পারে বহু মানুষ যারা আমাদের স্টুডিওর বাইরে থাকে এবং তারা প্রয়োজনীয় প্রণোদনা বা মোটিভেশন এখান থেকে পেতে পারে বা সলিউশনও পেতে পারে। সো চাইলেই আমাদের কাছে চলে আসতে পারো। নাম্বার 01841904904। এবং আমার কাছে মনে হয় যে এই যে ভালোবাসার গল্পটা আপনি শুনছেন, যতভাবে আপনি আসলে মুগ্ধ হচ্ছেন, এই মুগ্ধতা আপনি ছড়িয়ে দিতে পারেন চারপাশে। তাই বেশি, বেশি করে একটু শেয়ার করে নিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চাইলে তাদের ভালোবাসার গল্পগুলো পাঠিয়ে দিতে বলবেন। আমাদের ঠিকানায় নাম্বার ওই একটাই 01841904904 নাম্বারটা। ওকে। আমরা চলে যাচ্ছি একটু পরবর্তী 5 মিনিটে আমি অন্তত 10টা কমেন্ট দেখতে চাই এই রিলেটেড যে কারো মুখে, কারো নাকে নাকফুল এত সুন্দরভাবে অদূর পৃথিবীতে বা ভবিষ্যৎ পৃথিবীতে মানিয়েছে কিনা। আমি আর 10টা কমেন্ট রিলেটেড শুনতে চাই, যেমনটা আমাদের শান্ত আমাদের পাশে বসেছে। তার নাকফুল যেভাবে মানিয়ে গেছে তার মুখের অবয়বে। ওকে, জি গুরু। তারপর আমার আম্মু, ওই যে বিয়ে আমার দেওয়ার চাপ দিচ্ছে। না, ওই যে আমার আব্বার মামার দাদা, আমার হুম, দাদা, উনার ফোন দিয়ে নিয়ে আসে এবং বলে যে এই বিষয়গুলো। হুম, তারপরে বাড়িতে এই সব বিষয় নিয়ে ওই দাদা, আমার আব্বা, আম্মা, মামা, নানি, নানা সবাই বসে। শেষ পর্যায়ে হয় যে বিয়ের কথা উঠে, বিয়ে করা লাগবে। তখন আমি বলি যে এখন বিয়ে করব না। পরে সবাই জানতে চায় এখন বিয়ে করবে না কারণ কি? তোমার বয়স হইছে, বিয়ে করবে না কারণ কি? হুম। আর তোমার তো কোনো সমস্যা নাই, ব্যবসা করো। সবকিছু ঠিক আছে, বিয়ে করবে না কারণ কি? তোমার কি কোনো পছন্দ আছে? আমি বলি হ্যাঁ। সবাই জানে, তারপরেও আবার জানতে চায়। আমি বলি হ্যাঁ। পছন্দ আছে বলো। বলি যদি হয় তাহলে আমি বিয়ে করব। এ এ তারে ছাড়া আমি বিয়ে করব না। প্রয়োজনে সারা জীবন এইভাবেই থাকবো। তারপরে বলে আচ্ছা ঠিক আছে। এর ভিতরে পরে পরের দিন যখন দেখি যে বাড়ির অবস্থা একটু অন্যরকম, পরে দাদা আবার বলে, বলার পরে বলি না দাদা আমি বিয়েই করব না। যেহেতু ওকে পাবো বাড়িতে না। চাই না, তাহলে আমি বিয়েই করব না। এভাবেই থাকবো। পরে দাদা আমার সাথে অনেক রাগ করে। আমার বাড়ি থেকে উনি কান্না কইরা যায় শুধুমাত্র আবার সামনে, সবার সামনে বলার জন্য যে আমি বিয়ে করব। কিন্তু আমি লাস্ট একবারই বলি যে আমি আর কোনোদিন বিয়ে করব না। এই ডিসিশন নেওয়ার পরে উনি কান্না কইরা চইলা যায়। এরপরে ১ সপ্তাহ পরে আবার আমার বাড়ি থেকে আমার বোনের শ্বশুর, তারপর আরো লোকজন নিয়ে আবার বসে। ঐদিন আবার একই অবস্থা। তখন বলে যে ঠিক আছে, আমার বোনের শ্বশুর বলে যে আমি যাব, কি মেয়ে দেইখা আপনার মামারে নিয়ে যাব। আমারে বলে যে আমার মামারে নিয়ে যাব। তারপরে একটা করবে। আচ্ছা। আমি ওই সময় যা কথা হয়, আমি কিন্তু ওইখানে বাড়িতে কাউকে বলি নাই যে আপনারা যান। অনুমতিটা দেই নাই। কিন্তু কথা হয়, আমি বলি যে আমি ঠিক আছে, আমি ওর সাথে কথা বইলা দেইখা নেই। ও কি বলে, যদি বলে তাদের তাদের বাড়ি থেকে সম্মতি দেয়, আমি জানাইলে পরে আপনারা যায়েন। তো গুরু, বিষয়টা আমি জানানোর আগেই আসলে অনেকটা ঘোলাটে হয়ে যায়। সন্ধ্যায় আমি দোকান থেকে চলে যাই পুলিশ ফাঁড়িতে, যে আমাদের পাশের বাড়ির কোনো একটা ঝামেলা নিয়ে হুম, ওইখানে। অন্য বিষয়। হ্যাঁ। তো হঠাৎ করে সে ফোন দেয়। তুমি কই? বলি যে আমি তো পুলিশ ফাঁড়িতে আছি। এই কি জন্য?
বলে তোমার বোনের শ্বশুর কোথায়? আমি বলি দোকানে। বলেন না। তো এক পর্যায়ে আমার রাগ হয়। রাগ হওয়ার পরে আমি ধমক দিয়ে ফোন কাইটা দিই। কাইটা দিলে আবার কতক্ষণ পরে সে ফোন দেয়। ফোন দিয়ে হঠাৎ কান্না করতেছে। বললাম কি হইছে? কান্না করতেছো কেন? বলে তোমার বাড়ি থেকে লোক আসছিল, অনেক কথা বলছে। কে গেছিল? বলে জানি না, তুমি যাইনা দেখো। ওইখান থেকে তাড়াতাড়ি আসি দোকানে। আইসা দেখি যে আমার বোনের যে শ্বশুর উনি নাই। আমার বোনের ফোন দিই, বলে বাজারে। পরে কতক্ষণ পরে জানতে পারি যে তারা ওদের বাড়িতে গেছে। এর ভিতরে ওর বাবা ফোন দেয়। ফোন দিয়ে বলে যে বাবা, আমার মান সম্মান নষ্ট করতেছো কেন? আমি কি করছি? খুব স্বাভাবিক না এটা? উদযাচক হয়ে যদি হঠাৎ আমি তোমার জানি না গার্জিয়ানরা, না, কিছু। ইটস নট ইয়োর রেসপন্সিবিলিটি, বাট খুব স্বাভাবিক না কিন্তু, মানে জি, অস্বাভাবিক না কিন্তু। কারণ একটা মেয়ের বাপ, মেয়ে, ওদেরকে তো কোথাও না কোথাও পাত্রস্থ করতে হবে। জি, সেই বাড়িতে যদি আনমাক্কা কয়েকজন মানুষ গিয়ে কথা বলে, নিঃসন্দেহাতীত ভাবে এই কথাগুলো বলছে যে আপনার মেয়েকে আপনারা সামাল দেন বা এই সেই করেন, জি, এটা জি, ছেলের সাথে করলে ঠিক আছে, মেয়ের সাথে করলে এটা অনেক বড় একটা বিষয়। কারণ যে ট্যাবু এখন আমাদের সমাজে আমরা ভাঙতে পারিনি। ছেলেদের ক্ষেত্রে এক ক্যালকুলেশন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ক্যালকুলেশন, রাইট? সো মেয়েটি কষ্ট পাওয়ার, পারিবারিক ভাবে কষ্ট পাওয়ার, ছোট হওয়া, হেট হওয়ার যথেষ্ট কারণ আছে, রাইট? জি। ওকে, তারপর? তারপরে গুরু আমি বলি যে কি হয়েছে বলেন, আমি তো কোনো কিছু জানি না। উনি বলে লোক পাঠাইলা কি জন্য? তুমি এভাবে লোক পাঠাইলা কি জন্য? এটা বিশ্বাস করাও কিন্তু সহজ না না, যে কিন্তু তুমি আমি তো পাঠাওনি। না। মানলাম তুমি জি, পাঠাওনি, বাট এটা বিশ্বাস করাটা এত সহজ না। এটা ইন্টেনশনালি তুমি পাঠাইছো, এটাই লোকে ভাববে, মানে ওদের পারসেপশনটা তুমি চিন্তা জি। করো। তারপর? তারপরে গুরু তারা আসার পরে রাত্রে আমার মামারে জিজ্ঞেস করি, আমার বোনের শ্বশুরে সহ, ওইখানে গেছিলেন? জি। তারা বলে জি। কি জন্য কি বলছেন? তারা আমার কাছে বলছে একরকম, আর সে তার ফ্যামিলি থেকে যে এরকম বলছে, আমি কোনো কথাই মিলাইতে পারি না, বা আসলে সত্য কোনটা আজও পর্যন্ত জানতে পারি না। যাক গুরু, এইভাবে গেল। ওইটা, এই ঘটনাটা হচ্ছে ৬ জুন ২০২৩। তো গত মাসে? জি। ৭ তারিখ সকালে আমি ওরে ফোন দেই। তো এরপরে রাত্রে এই বিষয়টা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। আমার সাথে যাই হয় আমি গুরু মানিয়ে নিতে পারি, কিন্তু ওর উপরে তো বিষয়টা নিয়ে অনেক ঝামেলা গেছে। হয়তো না বললেও বা কথা না হইলেও তো আমি বুঝতে পারি। ওকে। যেহেতু দোনো ফ্যামিলিতেই সমস্যা, বিষয়টা নিয়ে কেউ চায় না। তারপরে ওরে বলি যে একটা কি একটা করব? ছোট্ট পজ প্লিজ, দেই। প্লিজ। গুরু, আপনি আম আম বুঝতে পারছেন আজকের অতিথির কথা শুনে, মানে আম সে আসলে এই ব্যাপারটা মানে ফিল করতে পারছে। কথা হচ্ছে না, কিন্তু তাও সে এই ব্যাপারটা ফিল করতে পারছে যে তার প্রিয় মানুষ ওই জায়গাটাতে আসলে মানে কষ্ট পাচ্ছে তার ফ্যামিলির দ্বারা, তার আশেপাশের সবার দ্বারা। আম তাদের মধ্যে একটা ডিসট্যান্স আছে। কিন্তু এই যে একটা ব্যাপার, প্রিয় মানুষের কষ্টটা যে আপনি এই প্রান্ত থেকে অনুভব করতে পারছেন, এটাই বোধহয় ভালোবাসা। এ অনেক এটাই হচ্ছে শান্তুর ক্যারিজমা। শান্তু এর মধ্যে ২ টা কমেন্ট করেছে অনেকগুলো কমেন্টের মধ্যে। একটা হচ্ছে যে এর আগে যখন বলছিল সে যে, "গুরু, আসলে এই প্রোগ্রামের কোনো স্পেশালিটি আছে।" কারণ যখন একটা মানুষ খুব স্বাভাবিকভাবে অ্যাপ্রোচ করে, আবার যখন এই প্রোগ্রামে তাকে অ্যাপ্রোচ করতে দেখি, সেই মানুষটা ডিফারেন্ট হয়ে যায়। তার মানে আসলেই কোনো একটা জায়গায় কিছু আছে। আমি বলছি না যে এটা আমার কোনো ক্যারিজমা, বাট একটা অরা তো ক্রিয়েট হয়ই, যে কারণে মানুষটা বদলে যায়। আর এখন যে কথাটা বলল সেটা ভেরি ইম্পোর্টেন্ট। খুব কম মানুষ এত গভীরে গিয়ে এই জিনিসটা চিন্তা করে। স্পেশালি ছেলেদের পারসেপশন থেকে, যে মেয়েরা কোন ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, সামাজিক প্রতিবন্ধকতা এক্সাক্টলি কি পরিসরে আছে। মেয়েটা শুধু আমরা দেখতেছি আমার সাথে কথা বলছে না বা আমার ফোন রিসিভ করছে না, বাট পিছনের রিজন গুলো কি, এত ডিটেলে চিন্তা করার মতো মানসিক অবস্থা ছেলেদের ক্ষেত্রে খুব কম দেখা যায়। যখন কেউ ডিটেলে চিন্তা করে যে সেও তো এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, এই পরিস্থিতির ভেতর দিয়ে মনে হয় তাকে ফেস করতে হচ্ছে, যে কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, তখন বুঝতেই হবে যে ছেলেটি সত্যিকার অর্থেই তাকে ভালোবেসেছে এবং অনেক যত্ন করে তাকে ভালোবাসে। যেমনটা এটাই তো বলতে জি, চাচ্ছেন, জি, রাইট? জি। সো দিস ইজ দ্য থিং। এরকম অনেক দারুণ দারুণ এক্সপার্ট ওপিনিয়ন তোমরা অদূর দিনগুলোতে শুনতে পাবে এবং জানতে পারবে। দিস ইজ দ্য খাসিয়ত, দিস ইজ দ্য স্পেশালিটি
অফ মাই কো অ্যাঙ্কার শান্তু। এবং Thank you. শান্তুর আমার মতো একটা পরিণত মানুষ যারা বয়সের একদম শেষ বেলায় এসে পৌঁছেছে, সেই মানুষটির কান আর চোখটা তো অ্যাটলিস্ট তৈরি হয়ে গেছে, ভালো পারফর্ম করতে পারি আর না পারি। সো সেই কান আর চোখের বদৌলতে বলতেছি যে ভবিষ্যতে তোমরা আরো দারুণ দারুণ কিছু এরকম জিনিসের সামনে আসতে পারবা। এবং আরেকটা কথাও এই বাই দিস টাইম বলে রাখা ভালো যে যে কথাগুলো তুমি বলতেছিলে এটা কিন্তু অনেক গভীরের কথা। শান্ত যে দুইটা কথা বলেছে, জি গুরু। ফার্স্ট কথাটা খুবই ইন্সপিরেশনাল আমাদের জন্য, যে একটা মানুষ কেন বদলে যায় হঠাৎ করে, একটা অরা ক্রিয়েট হয় মনে হয় ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে। একই মাইক্রোফোন, একই স্টুডিও, এই অরাটা কেন ক্রিয়েট হয়? এটাই হচ্ছে টুইস্ট, এটাই হচ্ছে ক্যারিজমা, অর্থাৎ বহুদিনের লেগেসি হয়তো এবং এই অরাটা এটাই তৈরি করে হচ্ছে দেয়। আমাদের গুরু এহতেশাম। না, দিস ইজ নট অল অ্যাবাউট, এবং বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট টিম এফোর্ট, যে কি কারণে যেন অরাটা ক্রিয়েট হয়ে যায়। আর সবকিছু যদি বুঝতেই পারতাম, বুঝাই যেত, তাহলে তার মধ্যে কোনো স্পেশালিটি থাকতো না। এটাই স্পেশালিটি। আর সেকেন্ড যে কথাটা বললো যে আসলেই তো তাই, ছেলেদের ক্ষেত্রে খুব কম দেখা যায় যে মেয়েরা অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, কোন সিচুয়েশনে কিভাবে বিহেভ করতেছে। আমরা শুধু আউটকামটা দেখি, পেছনের রিজনটা দেখতে চাই না। বাট রিজনটা তারাই দেখে যারা সত্যি অনেক যত্ন করে সেই মানুষটিকে ভালোবাসে, যেমনটা তুমি বলছিলে। ওকে, তারপর জি গুরু। তারপর 7 তারিখ আমি ওরে ফোন দেই। তো কথার এক পর্যায়ে ছোট্ট আরেকটা কথা আমি বলতে গিয়ে জি। ভুলে গেছিলাম। শান্তুর কথা অনেকেই জিজ্ঞেস করতেছে, ওনার নাম কি? আপুকে অনেক ভালো লাগতেছে, আপুকে পছন্দ করি অনেক। নেগেটিভ কমেন্ট তো আমাদের প্রোগ্রামে কখনোই আমরা ফেস করি না, আজকে তো একেবারেই পাচ্ছি না। বাট মানে বিশ্বাস করো, বাংলাদেশ সাচ এ কান্ট্রি যেখানে ফেসবুকে একজন রিপ্লেসমেন্ট আসবে আর সেখানে নেগেটিভ কমেন্ট হবে না, এটা ভাবা যায় না, রেকর্ড না এরকম। কিন্তু এটাই হচ্ছে তার ক্যারিজমা। এবং ওই দিন খুব বেশি ধরেন আমি এখন ক্যাটাগরিক্যালি বলে রাখছি, তোমরা লিখে রাখতে পারো, আগামী ৩-৪টা প্রোগ্রামের পর থেকে যতক্ষণ না গুরুকে অ্যাড্রেস করে কমেন্টস আসবে, তার চেয়ে বেশি কমেন্টস আসবে এই মেয়েটিকে উদ্দেশ্য করে। কারণ এটাই হচ্ছে আমার প্রজ্ঞা, আমার যে কনফিডেন্স, সেটি রিফ্লেকশন হবে সেখানে। আমি নিজে মন থেকে বড় হব, কারণ আমি জানি মেয়েটির এরকমই। কারণ এখন পর্যন্ত আমি আমি অনেকগুলো কমেন্টস ফলো করতেছিলাম, সাধারণত রিপ্লেসমেন্ট আসলেই বাংলাদেশের প্রেক্ষিতে, আমি কিন্তু বাড়ায় কিছু বলতেছি না শান্ত, আসলে তথ্যটা সঠিক। কিন্তু ইটস ইওর কাইন্ডনেস। না না, নট মাই কাইন্ডনেস বাবজান, এটা কিন্তু সত্য। যখনই কোনো রিপ্লেসমেন্ট হয়, সে যেই হোক, এই যেমন সাকিবের রিপ্লেসমেন্টের কারণে নিশোকে কথা শুনতে হচ্ছে, বা নিশোর কারণে সাকিবকে কথা শুনতে হচ্ছে, দে আর দ্য নাম্বার ওয়ান, রাইট? ইয়েস। তো এটি হচ্ছে বাংলাদেশ বা বাঙালি জাতির একটা ফিতরত। কমেন্ট সেকশনে গিয়ে তাকে ধুয়ে ফেলে যখন রিপ্লেসমেন্ট, কারণ চেঞ্জ এই জাতি কখনো পছন্দ অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করে না। বাট দেখো, একটা নেগেটিভ কমেন্ট নাই, এট দ্য সেম টাইম সবাই তোমার নাম জানতে চাচ্ছে এবং তোমার বিভিন্ন রকমের এক্সপার্ট ওপিনিয়ন দেখে ইমপ্রেসড হচ্ছে। এবং এর জন্য আমি বলতেছি যে খুব বেশি দেরি না, ৩-৪টা প্রোগ্রাম পরে আমি 60-40 হয়ে যাবে, বা 70-30 হয়ে যাবে। 30% যদি গুরুকে অ্যাড্রেস করা হয়, 70% এই মেয়েটিকে অ্যাড্রেস করবে। সো দিস ইজ অল অ্যাবাউট, কারণ আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি, ভালোবাসার Absolutely. বাংলাদেশের টিম ওয়ার্ক সত্যিকার অর্থে দিনকে দিন আপনাদের ভালোবাসার দারুণ একটা কারণ হবে। ওকে, আমরা শেষের দিকে যাচ্ছি। জি গুরু। তুমি বলছিলে যে শেষ মুহূর্তে যে ফ্রাস্ট্রেশন গুলো জি। চলছে এবং তার সিচুয়েশন তুমি ধরতে পারছো, জি তারপর জি। তো 7 তারিখ ফোন দেওয়ার পরে 7 জুন সকালে অনেকবার ফোন দেওয়ার পরে ধরে। কথার এক পর্যায়ে বলি, আসলে সত্যি করে বলো তো, তুমি কি চাও? হুম তুমি কি আমারে সত্যি ভালোবাসো কি না? হুম। কেন তুমি জানো না? নামাজ ইজ ব্যাক, মালদা থেকে নামাজ, এতক্ষণ পরে টেক্সট করলি। লাভগুরু এতেশাম ফ্যান ক্লাব থেকে নামাজ শরীফ ইজ ব্যাক। ওকে প্লিজ। তারপরে আমি বলি, আসলে আমি যারে ভালোবাসতাম সে আর তোমার মধ্যে আমি কেমন জানি একটা পার্থক্য পাইতেছি। কেন বলছে? আমি বলছি গুরু, কারণ ওকে ওকে, তুমি বলছো। জি, Okay. যেহেতু বুঝতেছি যে কথাবার্তায় ওই রকম, বা ফোন দিলে ঠিকঠাক ধরে না। সে ফোন না দিলে আমি খাইতাম না, আমি ফোন না দিলে সে খাইতো না। সত্যি গুরু, একটু মিথ্যা না। আমি বললে সে ঘুমাইতে যেত, আমি বললে সে পড়তে যেত। সেই মেয়ে আমার ফোন ধরে না। 10টা-15টা ফোন দিলে সে একবার রিসিভ করে। এই ঘটনাটা আগে ঘটতো না। না, রোজা থেকে শুরু। যাই হোক, সে আমি এই কথা বলার পরে বলে যে সে নাকি আমার চায় না। ডাইরেক্টলি বলে যে না, এটা সম্ভব না, যা হয়েছে তুমি ভুলে যাও। এটা একদিনের মাথায় বলে। একদিনের মাথায় না, আসলে তো সে তো বলতে চাইতেছে হয়তো কোনো স্কোপ পাইতেছে না, যেহেতু ফ্যামিলি থেকেও একটা স্কোপ হয়েছে,
সুযোগ হয়েছে। কিন্তু তুমি তোর অবস্থান বুঝতেছিলে, আমি তোমার মাথায় কি এটা কাজ করতেছিল না যে ওই সিচুয়েশনের কারণে হয়তো বলছে, সিচুয়েশনের কারণে হয়তো ফোন ধরছে না? গুরু তখন তুমি যে তার- ব্যাখ্যায় দেখ না কেন, ওই যে বোনের শ্বশুর, ভাইয়ের শ্বশুর না বোনের শ্বশুর, আমার ওই যে ওখানে ওই বাসায় গেছিল যে আমার কথা বলতে, মামা এবং আমার বোনের শ্বশুর। বোনের শ্বশুর, তো তারা যখন কথা বলে তুমি যে ব্যাখ্যায় দাও না কেন, তারা তো অপমানিত হয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, রাইট? জি আমি মানছি, সো ওই কথাগুলো যদি ঘন্টার পর ঘন্টা ওই বাড়ির মধ্যে আলোচিত হতে থাকে, কিন্তু গুরু আসলে ওর এবং এটাও জানবে যে তুমি হয়তো এর পেছনে ইন্ধন ছিল, তাই না? বাড়িতে তো এইভাবে আলোচনা হবে, ওটা তার ফিল্টার্ড হয়ে আলোচনা হবে না। না, তাহলে এই মেয়েটির মধ্যে কি তোমার প্রশ্নে কোয়েশ্চেন মার্ক তৈরি হওয়ার কথা না? জি সেখান থেকে পিছিয়ে যাওয়ার কথা না? ওকে, ডান। তারপর আচ্ছা। তারপরে আসলে পরিবর্তনটা তো ওই দিন থেকে না, পরিবর্তনটা তো শুরু হয়েছে তার রোজা থেকে। রোজা থেকে কিন্তু সে হয়তো বলার মতো বা আমার স্কোপ থেকে পাইনি, দূরে ফাইনালি যাওয়ার- বললো যে আমাকে ভুলে জি, যাও। হ্যাঁ। তারপর তখন বললাম আসলে এটা কি সম্ভব, তুমি কি মজা করতেছো? সে বলে যে না, তুমি আমার ভুলে যাও, এটা সম্ভব না, আমার ফ্যামিলি থেকে এ করতেছে না, আর আমি ফ্যামিলির বাইরে কোনো কিছু করতেও পারবো না। কি বলবো গুরু, কথাটা শুই না কি করব বুঝতে পারি না। তো পরে বিকালে সে আমার সাথে এমন ব্যবহার করে যা আমি 8 বছরের মধ্যে আর কোনোদিন পাইনি। এই ফার্স্ট টাইম। এই ফার্স্ট ওকে, তারপর কথার এক পর্যায়ে অনেক রাফ বিহেভ করে, শেষ পর্যন্ত সে বলে আমি নাকি তারে বিরক্ত করি, আমার জন্য সে এগুলো তো প্রথম পরিচয়ের পর থেকে 8 বছরে দেখো এইসব, না, এই ক্যারেক্টার। জি না, ওকে, বিরক্ত করি, আমার জন্য সে কোনো কিছু করতে পারে না, তার পড়ালেখা তার ফ্যামিলি সব নাকি আমি শেষ করে দিছি। তো এক পর্যায়ে ওই দিন আসলে ঘটনাটা বলতে চাইছিলাম না, তাও বলি। এমন একটা পর্যায়ে যা যে সে বলে আর যদি আমি ওরে বিরক্ত করি সে নাকি মরে যাবে, আমি যদি তারে ফোন দেই বা কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, এবং সে ফ্যানে ওড়না দিয়ে পেঁচিয়ে ফাঁসিও নিতে চায়। যদি যোগাযোগ করো তুমি। জি, আমি বলছি যে আমি তোমার সাথে কোনো যোগাযোগ করব না, আমি চাই তুমি ভালো থাকো, কষ্ট করছি আমি করি, তুমি ভালো থাকো, বলি আর কোনোদিন করব না, রাইখা দিই। তারপর দিন আবার সে ফোন দেয় না, তারপর দিন না, 2 দিন পরে ফোন দেয়, আবার কথা বলে, কিন্তু কথা তো গুরু কি বলবো, ও এরকম মানে না ছাড়া না ধরা, আসলে সে কি চায় ওইটা বুঝতে পারি না। অনেক বলি গুরু, বিশ্বাস করবেন নাকি জানি না, জুন মাসের 8 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি গুরু এই 3 দিন মধ্যে একটা রাতে 1 ঘন্টা ঘুমাইতে পারি না, দিন বেলা খাইতে পারি না, 4 দিন পর গোসল করি, পরে আমার জীবনটা শেষ। যারা এত ভালোবাসলাম, ফ্যামিলির সাথে যা লেগে এত কিছু বললাম, আজকাল সে বলে আমি নাকি তারে বিরক্ত করি। আমি তো তারে রাতের বলছিলাম, পর রাত ঘুমাস না তুই? দেখেন আমার চোখের নিচে দাগ আছে, পরশু দিন রাত থেকে এখনো পর্যন্ত 1 সেকেন্ডও ঘুমাইনি, যদি বিশ্বাস করেন। বাঁচবি এরকম করলে? ভাই স্যার কি হইব গুরু, যাই হোক, ঈদের 2 দিন পর আমি তার শেয়ার না করছি, আমি তারে ফোন দেই না, আমি বলছি আমি তোমার ফোন দেব না, কিন্তু গুরু আমার এত কষ্ট লাগে, আমি বলতে পারি না। ওই যে মামার কথা বলছিলাম,
মামারে বলি, মামা তারে বলো আমার সাথে একটা বার দেখা করলে নয় আমি বাঁচতাম না, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। মামা বলার পরে সে না করে আমার সাথে যে আসছে আমার বন্ধু বিপুল, তারে দিয়ে বন্ধু ভাই একটা বার, শুধু আমি একটা বার তার সাথে বিপুকে আছিস? আসিস তো স্টুডিওতে। তারপর বিপুলের কাছে না করে দেখা করে সে আমার সাথে 2 দিন পরে করে, কিন্তু সবার কাছে আমার ছোট করে, ছোট কইরা দেখা করছে, দেখা হয়েছে, সে বলছে ভুলা যাওয়ার লেগে তার পক্ষে সম্ভব না, তার ফ্যামিলি অনেক সমস্যা, তার ফ্যামিলি এর দিকে তাকায় আছে। গুরু একটা ছোট টেক্সট Please, এসছে, please. বাহার লিখেছেন, গুরু ওই মেয়ের সাথে একটু ফোন করে কি কথা বলা যায়? একটু নাম্বারের ব্যবস্থা করা হোক টেকনিক্যাল শুনতে টিম, আর চাই। বিপুলকে একটু আমরা চাচ্ছি। শুনতে চাই উনি কি বলতে চায়। দেখি আসলেই ফোন দেওয়া উচিত। হ্যাঁ, রাফিন বাসবি বেটা এরকম করে চলতে থাকলে। সিরাজুল ইসলাম লিখেছেন, ভাই আপনি তাকে ভুলে যান, কারণ সে সেই আর ভালো আপনাকে থাকুক, চাচ্ছে না। আমি চাই সে ভালো থাকুক, সমস্যা নেই। তুই কি শেষ করে দিবি নিজেকে? এত না সস্তা গুরু, জীবন। মরা তো আর সম্ভব না, শেষ করতাম না এইভাবে থাক, হয়তো একটু কষ্ট হইব, চাইতে তো আর কিছু না, তবু সে ভালো থাকুক। গুরু, গত বৃহস্পতিবার দিন আমি কোনোদিন ভাবি না আমার জীবনে এই ঘটনার সম্মুখীন হব। কি করছিস? আসলে গুরু, ওই যে বললাম না 8 তারিখ থেকে প্রতিদিন, সত্য কথা, ভালো হোক খারাপ হোক সত্য বলে দিয়েছি, আমি প্রতিদিন 3 প্যাকেট সিগারেট খাই। তো আমি জানি না, আমি সকালে বের হয়েছি ঘর থেকে, মানে আমি যে থাকি দোকানে থাকি, তো আমার গোডাউনে থাকি, বের হয়েছি, তালা দেই নাই, সকাল 7টায় বের হয়েছি, তো দুপুর 2টা বাজে হঠাৎ করে নানা এসে বলতেছে, যা তুই যে থাকিস ওইখানে যাব। বললাম কি লাইগা, দরকার। তো আমার মাথায় নখ আসে হয়তো রুমের মধ্যে কোনো কিছু দেখতে যাইবো, তো আমার তো এখানে বিশ্বাস করেন যদি বলি কমপক্ষে 20 প্যাক সিগারেটের মোতা, তারপরে 4-5 প্যাক চারিপাশে ছড়ায় সিগারেট, আছে। হ্যাঁ, মানে আমি যেখানে থাকি চারপাশে। তো আমি দৌড়াইয়া আরেক দোকান থেকে ঝাড়ু নিয়া পরিষ্কার করি, পরিষ্কার করার পরে নানা ঢুকে, ঢুইকা গিয়া দেখা বলে, তো টাকা কই? বলি, নানা কিসের টাকা? কই যে দোকানদারি করছস। আমি কই দোকানদারি টাকা তো ক্যাশে। কোন না, তোর 500 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, মানে আমি যে টাকা রাখছিলাম আমার বিছনাতে, মানে বালিশের সাথে, আমার ওইটা মনে নাই, ইভেন তালাও তো দিসনি। তালা দেই না, এবং উপর দিয়া এই ছাদের দরজা খোলা। তো মাথায় আসে হঠাৎ করে, হ্যাঁ টাকা কই, কেউ কি আসছে নাকি? পরে নানা বলে, গুরু আমার আব্বা নাকি নানার নিয়ে গেছে। যে আব্বার সামনে আমি বয়ে একটা কথা কই, চোখের দিকে তাকাইছে আমার আব্বা আমার এরকম অবস্থা দেখছে। নানারে বলছে, দেন আমার ছেলে কি অবস্থায় থাকে, আমার একটা ছেলে এই অবস্থায় থাকে, তারে আমি কি এরকম ভাবতেছি। কিন্তু গুরু, স্পিকার দে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি এহতেশাম বলছি। মানুষজন আমাকে লাভগুরু বলে ডাকে গত 17-18 বছর। আমাদের আজকের যে গেস্ট, সে কথা বলছিল আপনাকে মেনশন করে, এবং আপনার কথা বলছিল, এবং আমি বহুদিন প্রোগ্রাম করি কিন্তু কাউকে এত বেশি এত 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 বেশি রকমের দীর্ঘ নিঃশ্বাস বা কষ্টে থাকার এই পরিস্থিতি আমার দেখতে হয়নি।
বাট এটাও সত্যি যে এটা আপনার একান্ত ব্যক্তিগত ইখতিয়ার, আপনি চাইলেই আমাদের সাথে কানেক্ট হতে পারেন অনলাইনে উইথ ইউর পারমিশন। আমরা হয়তো অনলাইনে নিতে পারি আপনাকে। আমরা লাইভে আছি এখন ঢাকা FM 90.4 এর এই চ্যানেল থেকে। আপনার অনুমতি সাপেক্ষে আমরা আপনাকে এখন অনলাইনে নিতে চাচ্ছি। আচ্ছা নেন। ওকে, সো আমরা সাউন্ডটাকে একটু বাড়ানো যায় কিনা, শান্ত একটু দেখ। হাজারো মানুষ আমাদের সাথে কানেক্টেড। আমরা জানি যে রাত পোহাতে পোহাতে প্রায় লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে এই ভিডিও বার্তা বা এই অনলাইন প্ল্যাটফর্মের এই স্টোরিটা। কারণ আমার অনেক সময় অনেক রকমের স্টোরি আমার সামনে উপস্থাপিত হয়। গত 17-18 বছর ধরে আমি জিনিসটা দেখছি এবং বুঝতেছি। কিন্তু আজকে সত্যিকার অর্থে আমি নিজেও অসম্ভব রকমের প্রবাহিত। আমি অসম্ভব রকমের এই ছেলেটির কথা বলা দেখে ওর প্রত্যেকটি অ্যাক্টিভিটি, আমি যেভাবে ওর শরীরে হাত দিচ্ছিলাম, যেভাবে ওর মুখের মধ্যে হাত বোলাচ্ছিলাম, তখন মনে হচ্ছে যে আমার খুব স্নেহের কোনো ছোট ভাই অসম্ভব রকমের কষ্টে আছে বা দুঃখে বা পেইনে আছে, যে কোনো এক জাদুর স্পর্শে যেন তার সবকিছু ঠিক হয়ে যায়, ও যেন ভালো থাকে, ও যেন শান্তিতে থাকে। কিন্তু আমার কাছে তো এমন কোনো ম্যাজিক্যাল কোনো টাচ স্টোন নাই যে সবকিছু দিয়ে তাকে ঠিক করে দেব। কিন্তু যে মানুষটির কাছে তার জীবন পোড়া আছে, যে মানুষটির ভালো বা মন্দতে সে ভালো থাকে, সে মানুষটাকে আমি ফোনে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি কৃতজ্ঞ, আমি সত্যি কৃতজ্ঞ সে মেয়েটি আমার সাথে কথা বলতে রাজি হয়েছে অনলাইনে। সো প্রথমে এটা একটা যেহেতু প্রোগ্রাম, মিডিয়ার রেসপন্সিবিলিটি এটা যে বোথ পার্ট যেন তাদের নিজের কথা বলতে পারে, সেই গ্রাউন্ড থেকে আমাদের ফোন দেওয়াটা দায়িত্ব। আর পাশাপাশি এটাও জানার জন্য আমি বলতেছিলাম যে ওই যে আমি ফোনে কন্টাক্ট করে আমাকে অনলাইনে নিলেন না, এগুলো একটু এখন কি একটু প্রবলেম হতে পারে। ওকে, মানে অনলাইনে না নিয়ে আমার ফোনে মানে যতটুকু জিজ্ঞেস করা দরকার বা যতটুকু কম বলার দরকার, আসলে আমি সেরকম ভাবে একটা বলবো, কিন্তু মানে জাস্ট আমি এতটুকু বলতে চাই যে সবাই চায় যে অন্যরকম এখানে। তোর নিকনেম কি, কি নামে চিনে তোকে? ওকে, আমি অনলাইন থেকে একটু দূরে আসলাম, রাইট? ওকে, যে অনলাইন থেকে দূরে থেকে ফেলছিলেন, সে যে মানে আমার কথাগুলো পরিচালনা সরে যেতে চায়, লাইফে সরে যেতে চায় না, আমি অনলাইন থেকে দূরে আসছি। ওকে, মানে আপনি আমার ফ্যামিলিতে মানে বর্তমানে মনে করেন যে আমার বাইরে সবাই বড় সবাই বড়, আমি তাই বড় সেরকম ছিলাম স্টেজে তারপর, কিন্তু বাইরে মনে করেন যে আমার আমি একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ এখানে এসে বলছেন না দুই দিন এক মাস দেড় মাস আমি নাকি জানি না তাকে আমারও তো আমার জিজ্ঞেস করে যে তোমাকে কি পড়াশোনা করে আমরা করতে চাই মাহবুবের কি কোনো দোষ পেয়েছি? ঠিক আছে, তার তো বুঝতে হবে তুমি এরকম ভাবে কেন থাকলো না, ঠিক আছে আপনি তাকে বলছেন যে তুমি আমি তো আমার ভাই আসলে ভাই আমার ভাই আছে যে ভাই আমার গার্ডিয়ান যে ভাই আমার ছোট থেকে কি বলবো আরো আছে। তুমি এখন কোন ক্লাসে? আমি এবার মাস্টার্সে আছি। আচ্ছা, আর টাকা দিয়েছে টাকা দিয়ে শিক্ষা করতে বলে তাও কি বলতেন দিয়েছিল আমি টাকাতে এই দিনের আগে দিন রাত্রে অনুষ্ঠান মানে আমার কি টাকা দিতে ওইখানে চলতেছে প্লাস হলো ব্যাংকের জন্য। তুমি কি একটু সময় দিবে আমাকে? আমার স্টুডিওতে আরেকবার আমি গিয়ে আমার যারা লিসেনার বা ভিউয়ার্স ওদের কাছে একটু পারমিশন চাই 2-3 মিনিট। আমি দূরে আসছি, ওরা আবার না ভাবে যেন আমি হারিয়ে গেছি। একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, লাইনে থাকো। পরিমাণে টেক্সট আসছিল, প্রচুর পরিমাণে অনুরোধ আসছিল যে এই ছেলেটির যে অবস্থা তাতে কোনো রকম ভাবে মানুষটির সাথে কথা বলা যায় কিনা। এবং অবশ্যই আমরা লিটারেলি সে অধিকার রাখি, কারণ ছেলেটিও 18+, মেয়েটিও মাস্টার্স করছে বা কমপ্লিট করছে, এরকম একটা বিষয়। সো তারা পরিণত তাদের জায়গা থেকে। সো আমি তাদের পারমিশন নিয়ে তার সাথে কথা বলছি, যদিও
অনলাইনে কথা বলাটা একটু আমি 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 একটু পরে কথা বলছি তোমার সাথে, প্লিজ একটু থামো, আমি একটু আমার ভিউয়ার্সদের সাথে কথা বলে নিই। সো আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলছি, তোমরা একটু অপেক্ষায় থাকো, দেখি ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়ায়। বাট এখন পর্যন্ত যতটুকু জেনেছি, সেই মেয়েটি একদম নিরঙ্কুশভাবে বলেছে যে সম্পর্ক শুরু হওয়ার থেকে শুরু করে আজ অবধি এই ছেলেটির কোনো দোষ তার দৃষ্টিতে চোখে পড়েনি। তবে হ্যাঁ, কিছু ঘটনার জন্য তাকে বারবার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেটা আমরা নিজে থেকে আমি এবং শান্তু বলার চেষ্টা করছিলাম যে সেই সমস্যাগুলো তাকে অসম্ভব রকমের পীড়া দেয়, কষ্ট দেয়, কারণ তাকে কারো না কারো ছায়াতলে থাকতে হয়, স্পেশালি তাদের লোকাল গার্জেন এখানে যিনি আছেন অথবা বিদেশ বুভিয়ে যিনি আছেন তাকে কন্ট্রোল করে চলতে হয়। সো দিস ইজ অল অ্যাবাউট, যে কারণে মেয়েটি বারবার করে বলছিল যে জিনিসগুলো আমাকে বাধা দেয়, প্রবলেম ক্রিয়েট হয় বা আমার জন্য সমস্যা হয় ওইভাবে থাকতে। বাট ছেলেটির পক্ষে কথা বলতে গিয়ে বলেছে যে তার কোনো দোষ বা কোনো রকমের ভুল বা কোনো কিছু সে তার পরিচয় হওয়ার পর থেকে গত 7-8 বছরে দেখেনি। এটা সত্যিকার অর্থে আমাদের জন্য আশান্বিত হওয়ার খবর, যে যেমনটা আমরা ছেলেটাকে দেখতেছি ভিডিওতে, যেমন কথাটা শুনতেছি, যেমন টোনালিটি আমাদেরকে প্রবাহিত করছে, আমি এতে পাগল হয়ে গেছি রীতিমতো তার ভালোবাসার এই তীব্রতা দেখে। এবং আমি কোনোভাবেই চাচ্ছি না যে ছেলেটি ডিপ্রাইভ হোক এবং সেই ছেলেটি যেন সব কিছু শেষে সুরে বাঁশি বাজে। সো আমরা দেখি যে ফাইনালি কি ঘটতে যাচ্ছে। প্লিজ ওয়েট ফর মি, আই এম জাস্ট কামিং ব্যাক উইদিন 2 or 3 minutes, একটু কথা বলে আসি ওর সাথে। ওকে, তারপর আপনারা শান্তু যারা এই ফাঁকে কিছু জি কমেন্ট জি আমি কন্টিনিউ আমি করতে আমি পারে, কিছু কথা জি বলতে পারে, আমি একটু ফাঁকে গিয়ে ওর সাথে কথা বলে আসি, জি জি তারপর যদি পারমিশন দেন দেন আমি হয়তো আবার কথা বলবো। জি আমি আহ, ওর সাথে উম, লাইনে আছে, হ্যাঁ, কথা জি বলি। জি ওকে, প্লিজ কন্টিনিউ। তবে গুরু বেশ কিছু কমেন্ট আসছে এবং সবাই আসলে আপুর কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। আচ্ছা, ওর কাছ থেকে সরাসরি অনলাইনে শুনতে চাচ্ছি। জি 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 একটু পারমিশন দিলে শোনাবো। আচ্ছা, এদিকে বুলবুল ইসলাম আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, মুক্তার আহমেদ আছেন আছেন জুয়েল রানা, নুরুন নাহার আছেন, বলেছেন খুব খারাপ লাগছে আজকের গল্পটা শুনে। স্বাধীন সরকার, ধন্যবাদ আপনাকে। বিলাস রয় লিখেছেন ভালোবাসার বাংলাদেশে আপনাকে অনেক অনেক স্বাগতম। শান্ত আপু, ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে, ইনফ্যাক্ট আপনারা যারা আজকে এত ভালোবাসা দেখাচ্ছেন এবং এত ভালোবাসায় আমাকে সিক্ত করছেন, আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। এবং আমি আসলে আরো একটা কথা বলতে চাই, এই মানুষটাকে মানে আজকের যে অতিথি আছেন, এই অতিথিকে আমি এই যে ১টা ঘন্টা আগেও যে মানুষটাকে দেখেছিলাম, আম স্বাভাবিক একজন মানুষ। কিন্তু সেই মানুষটাই যখন নিজের কষ্টের কথা এভাবে করে আ বলছে এবং সেই সময় তার চোখে যে যন্ত্রণাটা দেখা যাচ্ছে, এটা আমি আশা করি যে এই ভিজুয়াল প্ল্যাটফর্ম থেকেও আপনাদের কাছে অব্দি পৌঁছে গেছে। আমি সবসময় এটা বলি যে আপনি যখন কষ্ট পান, আপনার মনে যখন যন্ত্রণা হয়, সেটা অপর প্রান্তে যিনি আছেন তিনি তখনই বুঝতে পারবেন যখন ঠিক সেই একই যন্ত্রণায় সেও কিছুদিন আগে গেছেন কিংবা এই একই যন্ত্রণা সেও আসলে ফিল করেছেন। আমি কমেন্ট বক্স আসলে দেখছি। তারিক আছেন, তারিক ধন্যবাদ আপনার আম কমেন্টটা আমি পড়ছি বা পড়েছি। তারেক আছেন, হাসনাইন সিজান আছেন। মানুষ খুবই নির্ঘুম রাত কাটায়, যন্ত্রণার কোষাগার দাপিয়ে বেড়ায়। আছেন সুহাইল সাদি লিখেছেন শুনছি। তারপরে তারিক আছেন। তারপরে আরেকজন লিখেছেন, আচ্ছা ইনি আসলে আমাদের আপুকে, যিনি আমাদের সাথে ওভার দ্য ফোন যুক্ত হতে চাচ্ছেন না, যিনি আসলে এই মুহূর্তে গুরুর সাথে ব্যক্তিগতভাবে কথা বলছেন। আমি জানি না এই গল্পের শেষটা আসলে কেমন হবে। আসলেই কি আম মাহবুবের ভালোবাসার মানুষ আজকের এই এপিসোডের পর তার কাছে ফেরত আসবেন কিনা? এটা একান্তই সেই আপুর মনের ব্যাপার। আসলে তার মন কতখানি গলল, তার মনে কতখানি উপলব্ধি হলো আজকে মাহবুবের ভালোবাসা, সেটা আসলে আমরা শো শেষে বা পুরো আয়োজন শেষেই বলতে পারবো। কিন্তু আপাতত অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে বারবার করে এই আপুর কাছে অনুরোধ জানানো হচ্ছে যে তার এই ভাইয়ের কাছে যাতে সেই আপু ফেরত আসে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম যে যত মানুষই আসলে অনুরোধ করুক না কেন, মনের সাথে মনের যে সংযোগটা আছে সেটা আসলে যতক্ষণ না পর্যন্ত কানেক্টেড না হয়, আসলে কারো অনুরোধই কোনো ম্যাটার করে না। তো আদতে মাহবুবের ভালোবাসা কতটা শক্তিশালী, কতটা স্ট্রং, এটা আসলে বলতে পারবেন সেই আপুই, যিনি
এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না, ওভার দ্য ফোনে যুক্ত আছেন গুরুর সাথে। গুরুর সাথে কথা বলছেন এবং তিনি অনুরোধ করছিলেন তাকে যাতে আমরা লাইভে না নিই। সেইজন্যই আসলে তার সাথে গুরু ব্যক্তিগতভাবে কথা বলেছেন। আপনারা সবাই জানেন যে গুরু যেকোনো গল্পেই এত বেশি করে ইনভলভ হয়ে যান, এত বেশি ভাবে মানে এত মানে ইনটেন্সলি আসলে তিনি ইনভলভ হয়ে যান। তিনি চান শেষ পর্যন্ত এই গল্পের যাতে একটা সুরাহা হয়। যাতে এই গল্পেরও একটা মানে উপসংহার হয়, যেটা কিনা খুবই হ্যাপি এন্ডিং। তবে জানেন তো যে সব গল্পের কিন্তু আসলে মানে সুখবর দিয়ে শেষ হয় না। সব গল্পেরই কিন্তু হ্যাপি এন্ডিং হয় না। কিন্তু আজকের গল্পের কি হতে যাচ্ছে এটা আমরা এখনই বলতে পারছি না। তবে মিনওয়াইল আপনারা যারা আপনাদের নিজেদের গল্প আমাদেরকে বলতে চাচ্ছেন, আজকে মাহবুবের কান্না যেমন আপনাদেরকে ছুঁয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে এই সেম পরিস্থিতি, এই একই পরিস্থিতিতে আপনিও গেছেন। আপনি বুঝতে পারছেন আজকে মাহবুবের কষ্টটা। তারা চাইলে কিন্তু আমাদের সাথে আপনার কষ্টগুলোও শেয়ার করতে পারেন। আমাদের নাম্বার একটাই 01841904904। আপনার গল্পটি ছোট্ট করে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের এখানে অনেক কমেন্ট আসে, তাই আপনি যত ভালোভাবে আপনার গল্পটাকে উপস্থাপন করতে পারবেন, আমরা আসলে তত বেশি চাইবো যে আপনি আসুন। তো আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। নাম্বারটি এখনো ওপেন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা থাকে, আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে নাম্বারটা সেভ করে আমাদেরকে টেক্সট করতে পারেন। নাম্বারটা 01841904904। মাঝে মাঝেই আজকের পুরো গল্পে যতবার আসলে মাহবুব কেঁদে উঠেছে, তার চেয়ে অনেক বেশিবার মাহবুব কষ্ট পেয়েছে। আমরা আসলে তখনই কাঁদি এবং এই যে বলি না যে কান্না করে ফেলি, কান্নাটা হচ্ছে আমাদের কষ্ট পাওয়ার একেবারে শেষ স্টেজ, একেবারে শেষ আম জায়গাটা, যেখানে আসলে আর ধরে রাখা যায় না। যখন আসলে গলা ধরে আসে, বুক ভারী হয়ে আসে, আপনি কথা বলতে চাইলেও আর বলতে পারেন না। আজকে মাহবুব অনেকটা সময় কিন্তু আপনাদেরকে বলতে গেছিল, আপনাদেরকে আরো কথা বলতে গেছে। আমি 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 শতভাগ নিশ্চিত, কারণ মাহবুব এই গল্পগুলোই মানে এর চাইতেও অনেক বেশি গল্প মাহবুব আমাকে অফ এয়ারে বলেছে, কিন্তু এই সময়টাতে মাহবুব এসে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিল। আসলে কষ্ট কিংবা যন্ত্রণা বোধহয় এমনই, যখন আসলে কোনো কথা বলার ভাষা থাকে না, যখন চিৎকার করে শুধু কাঁদতে ইচ্ছে হয়, যখন প্রচন্ড কষ্ট পায় এটা ভেবে যে একটা মানুষকে আমি এত ভালোবেসেছি, একটা মানুষকে আমি শুরু থেকে এই পর্যন্ত এত বেশি বারে চেয়েছি, যা হয়তো আমি আমার ইহ জীবনে আর কোনোদিন চাইনি। আমি হয়তো আমার এই জীবনে আর কোনো কিছু এত বেশি মাত্রায় চাইনি, এত গভীরভাবে চাইনি। সেই মানুষটাই আজকে আমার সাথে থাকতে চাইছে না। একটা মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে থাকতে চাইছে না, এটার যন্ত্রণা কতটা, এটা আসলে সেই ভালো উপলব্ধি করতে পারবে যে আসলে এই মুহূর্তে আছে। এই মুহূর্তটা যে আসলে আম দেখছে, ফিল করছে, অনুভব করছে। আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। আমি একটু কমেন্টগুলো নিতে চাচ্ছি। আমাদেরকে এই মুহূর্তে রবিউল ইসলাম রাব্বি লিখেছেন, আম প্রেমের বেদনা কত তারাই জানে যারা বেদনা পেয়েছে। গল্পের শেষটা কি হবে আমি জানি না। আজকে একটা ইনটেন্স গল্প, আসলে এরকম এক্সট্রিম গল্প আপনারা গুরুর কাছ থেকেও কিন্তু শুনলেন। গুরু বলছিল যে গুরু যখন মাহবুবের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, গুরু ফিল করতে পারছে যে আজকের গেস্ট, আজকের অতিথি মাহবুব কাঁপছিল। কারণ আজকে হয়তো যতটা সে মুখে বলতে পারছে তার চেয়ে অনেক বেশি সে হয়তো অন্তরে রেখেছে। তার ভেতরটা হয়তো ভেঙে চুরে যাচ্ছে, তিনি হয়তো সবকিছু বলতে পারছে না। কখনো কখনো হয় না যে আমরা আসলে অনেক বলতে চাই, কিন্তু বলার মতো সেই সুযোগটা, সেই স্পেসটা, সেই শক্তিটা আমাদের আসলে থাকে না। তো আজকে হয়তো মাহবুব সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা মাহবুবই বলতে পারবে। এবং আমরা খুব করে আশা করব যাতে গুরু খুব জলদি আমাদের কাছে ফেরত আসেন। এরকম একটা মহল তৈরি হয়েছে, আপনারা সবাই জানতে চাচ্ছেন যে এটার শেষটা আসলে কোথায়। আমরাও আছি অপেক্ষায়, দেখা যাক যে শেষটা আসলে কোথায় যায়। তবে এরই ফাঁকে আমি কিছু কমেন্ট আসলে নিয়ে নিতে চাই। অনেকদিন পরে শুনছি, খুব ভালো লাগছে। আম আমাদের সঙ্গে অনেকেই আছেন। আমি একটু শেষের দিকের কমেন্টগুলো নিতে চাই। আম আচ্ছা, আধুনিকতার এই যুগে আমার ৯০ দশকের মতো একটা তুমি চাই, যাকে এক পলক দেখার জন্য কয়েক যুগ অপেক্ষা করা যায়। যেমনটা আজকে মাহবুব বলছিল যে মাহবুব ফোন না করলে তার প্রিয় মানুষ ঘুমাতো না। মাহবুব ফোন না করলে তার প্রিয় মানুষ খেত না। এবং ঠিক একই উপায়ে মানে একইভাবে তার প্রিয় মানুষ তাকে ফোন না করলে সে শান্তি পেত না। আজকে কাঁদছিল এই ছেলেটা, আর বলছিল যে
আহ, আমি কোনোভাবে আসলে আহ, তাকে ভুলে থাকতে পারছিলাম না। আমি অন্য কারো মাধ্যমে তাকে ফোন দিয়েছি শুধুমাত্র তার সঙ্গে কথা বলবার জন্য। অন্য কারো মাধ্যমে তাকে এটা জানানোর চেষ্টা করেছি যে তাকে না দেখলে আমার যন্ত্রণা হচ্ছে খুব। এবং এই যন্ত্রণার সাথে আরেকটি যন্ত্রণার খুব মিল আছে, যেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, যেটাকে খুব সুন্দর একটা নাম দেয়া হয়েছে ইংরেজিতে, যেটা হচ্ছে অ্যাগনি। অ্যাগনি হচ্ছে মৃত্যু যন্ত্রণা। আপনি বুঝতে পারছেন যে মৃত্যু আপনার খুবই সন্নিকটে, কিন্তু তখনও পর্যন্ত আপনি কিন্তু মরে যাননি, কিন্তু বুঝতে পারছেন মৃত্যু সন্নিকটে। এটা ভাবার সাথে সাথে আপনার যে অনুভূতি কাজ করবে, যে যন্ত্রণা কাজ করবে, সেই যন্ত্রণার সাথে এই জগতের আর কোনো যন্ত্রণার কিন্তু মিল হয় না। আপনি কিন্তু মিলাতে পারবেন না। তো ব্যাপারটা সেরকমই আসলে। এই মৃত্যু যন্ত্রণা তখন কাজ হয় যখন আপনি এত ভালোবাসেন একটা মানুষকে, কিন্তু তাকে ছুঁতে পারছেন না। এত ভালোবাসেন একটা মানুষকে যাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার অন্তর ফেটে যাচ্ছে, আপনার বুক ফেটে যাচ্ছে, আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে। তাকে ছুঁয়ে দেখবার জন্য আপনার আকুলতা হচ্ছে, কিন্তু পারছেন না। আসলে জীবন কখনো কখনো কিছু কিছু জায়গায় এত কঠিন হয়ে যায়। আমরা খুব করে দেখছি যে গুরু আসলে তাকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে সে আসে। কারণ গুরু এত মানে এত ইন্টেন্সলি ইনভলভড হয়ে গেছে। আম আমার মনে হয় যে আমি দেখিনি গুরু এর আগে কোনো গেস্টের সাথে এত বেশি সময় ধরে কথা বলেছে, তাকে কনভিন্স করার চেষ্টা করেছে, যেটা গুরু এখনো পর্যন্ত করছেন। আমি জানি না গুরু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসলে দেখা যাক যে কি হতে যাচ্ছে। আমি আহ, তোমার সাথে কথা বলা, থ্যাংক ইউ ফর ইউর টাইম আর অল দ্য ভেরি বেস্ট জান। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আমাকে বোঝার জন্য। অফকোর্স তোমাকে বোঝা যায়। আচ্ছা তুমি, আচ্ছা অ্যাটলিস্ট আমার লিসেনার বা ভিউয়ার থেকে বলতে পারো যে আমার গুরু আমাকে কোনোদিন দেখেনি, শুনেনি, তারপর আমার এইভাবে কথা বললো কিভাবে, এই তথ্যটা তো দিতে পারো নাকি? দিবা না? দিবা না? দিবা না? আচ্ছা এই তথ্যটা দিবা তো, অ্যাটলিস্ট দিবা অনলাইনে? অনলাইনে কি এই তথ্যটা অন্তত দাও যে আমার গুরু আমাকে কোনোদিন দেখেনি, শুনেনি, তাও আমার হয়ে কিভাবে এই কথাগুলো বললো, যে কথাগুলো তুমি বারবার বলছিলে। আমার লিসেনার, আমার ভিউয়ারদের অন্তত এই তথ্যটা দাও, ওরা খুশি হোক। দিবা কি? আচ্ছা, এটা আপনার মানে এটা মানে রেডিওর ভালোর জন্য, লাইভের ভালোর জন্য এটা আমি বলতে পারি। আচ্ছা বলো বলো। আসলে তো হ্যাঁ এটা কিন্তু আসলে আসলে সারপ্রাইজিং। কয়জন পারে বলো? আত্মীয় স্বজন তো বুঝবে না এইভাবে। ওকে, হিয়ার ইজ এ কল ফর ইউ জান। তুমি আমার সাথে আসো ফোনে, যে আমি অনলাইনে যাচ্ছি, লাইভে যাচ্ছি, আর এই 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 মানে স্বপ্নে ঘেরা, ভালো লাগায় ঘেরা এই কাব্য, এই শায়রি তোমার জন্য। জান এই ঘোর যেন কখনো না কাটে, ভালো লাগা, নেশা, ভালোবাসা নিয়ে এসেছে তোমাদের কাছে, আরো অনেক বেশি কাছে। তাই জীবনে সত্যি চায় না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, ভালোবাসার এই ঘোর যেন কখনো না কাটে। না জান, বলো এবার। এই যে স্পিকারের সামনে আমার লিসেনার, আমার ভিউয়াররা অপেক্ষা করতেছে, এরকম খুব কম হয় যে স্টুডিও থেকে বের হয়ে গেছি কারোর সাথে কথা বলতে গিয়ে। আর তুমি বলছিলে বারবার যে আপনি কেমনে বললেন আমার হয়ে কথাগুলো, আমাকে আপনি চিনেন না, জানেন না। এই যে শুনতে পাচ্ছে আমার লিসেনার্স, ভিউয়ার্সরা সবাই শুনতে পাচ্ছে, প্লিজ বলো কি বলছিলে। যে আমার কথাটা যে আপনি কিভাবে বুঝতে পারছেন যে আসলে আমাকে দেখেন নাই, জানেন না, শুনেন না, জাস্ট এতক্ষণের পরিচয় অনেক মানে বোঝার জন্য অনেক ধন্যবাদ। কারণ সবাই তো এটা পারতো না, এটা আল্লাহ হয়তো আপনার এইরকম একটা গড গিফট কিছু থাকে না। না, কিচ্ছু গড গিফটেড নাই। আমি কলিজা দিয়ে অনুভব করি, আমার জান ছুটে যায় যখন কারো কথা শুনি, তাই এই কারণে ভাবনার মধ্যে এগুলো স্ট্রাইক করে, কোনো ক্যারিজমেটিক কিছু না। তুমি ভালো থাকো, অনেক অনেক দোয়া তোমার জন্য। আর সফল হওয়াটা খুব বেশি জরুরি। বেশি সময় কিন্তু দিব না, এখন চলছে 2023 কত 12 না 13 জুলাই আজ। আগামী আগামী আমি কিন্তু কাউকে আশা দিয়ে রাখতে চাই না না না, আমি বলছি ক্যারিয়ারের কথা। 24 তো 25-এর মধ্যেই কিন্তু সফল হতে হবে, রাইট? হ্যাঁ, এটা তো আমার দিক থেকে আছে, এটা তো আমি যেভাবে হোক আমি নিজে গুছাই নিবো, এটা তো ইনশাল্লাহ অবশ্যই। দ্যাটস গ্রেট। কিন্তু মানে আমি কিন্তু অনলাইনে এখন। চাই না এই বিষয়ে কোনো আমার প্রেশার, আচ্ছা থাকেন সমস্যা নাই এই বিষয়ে বা এইসব বিষয়ে আমার উপরে, কারণ আমি আমার পক্ষে পসিবল হইতেছে না এইসবে থাকা, এইসবে নিয়ে ক্যারি করা আমার পক্ষে পসিবল হইতেছে না। কিভাবে আমি এগুলো ক্যারি করবো? আমি তো একটা মেয়ে মানুষ, দিন শেষে এটা করবে ওইটা করবে, বা ও এইটা বলবে আমার ফ্যামিলিতে, ও এটা বলবে, এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে মানুষ কতটুকু অসহায় থাকে প্রত্যেকটা দিক দিয়া একটা মেয়ে মানুষ জানে, অন্য কেউ জানে না, কোনোদিন জানে না। আমার চোখে পানি আসে না, কেন আসবে? কি কারণে আসবে? আসার তো একটা না, ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমি সবসময় জয় করি। টেক কেয়ার।
তোমার জন্য অনেক অনেক দোয়া, তাড়াতাড়ি সফল হও, আর এই গুড নিউজটা লিস্ট এই গরিব আদমি এদের সামনে প্লিজ দিও। হ্যাঁ, অবশ্যই আমার আমার আমি একটা কিছু করতে পারলে অবশ্যই আপনার লাইভে আমি অবশ্যই যাব, অবশ্যই আমার That's কথা good. বলবো। that will be the lovely moment for us. Okay, take care dear. অনেক ভালোবাসা তোমার জন্য। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা কথা বলছিলাম তোর ভালোবাসার মানুষের কাছে। মাহবুব, সবই তো শুনলি, তোর জন্য এমনও হয়েছে স্টুডিও থেকে বাইর করে দিলি আমারে। কি কি করাবি আমাকে দিয়ে, আর কত কি করব, কত মানুষের কাছে ছোট হব, এই জীবনে আর কত ছোট হওয়া বাকি বলতো। কারণ আমার কাছে এই মহব্বতের অনেক বেশি দাম। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে ঘটমান অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসার হাত ধরে কত ঘটনা যে ঘটে, কত নেগেটিভিটি যে ঘটে, কিন্তু পৃথিবীর কোনো আদালতে এই জিনিসগুলো রিফ্লেকশন ঘটে না। কোনো একটা মানে কেউ টেকনোলজি বাইর করতে পারেনি যে শুধুমাত্র মানুষ আবিষ্কার করছে ক্যান্সার এতজন মারা যায়, মানুষ আবিষ্কার করছে যে এই অ্যাক্সিডেন্ট এই হয়, কিন্তু মানুষ কেউ আবিষ্কার করতে পারেনি যে শুধু প্রেম ঘটিত ব্যাপারে, ভালোবাসা ঘটিত ব্যাপারে কত মানুষের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়। সো এই 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 জিনিসটা আমাকে চরমভাবে পোড়ায়, যে কারণে তোর যেভাবে তুই কষ্ট পাচ্ছিলি, যেভাবে তুই তোর দীর্ঘ নিঃশ্বাস আমি টের পাচ্ছিলাম, তোর চোখের পানি, সমস্ত কিছু আমাকে ভাসিয়ে নিয়ে গেছে। যে কারণে আমি প্রোগ্রাম ছেড়ে দিয়ে, স্টুডিও ছেড়ে দিয়ে এই মেয়েটির সাথে দীর্ঘক্ষণ কথা বলছিলাম। এবং বিশ্বাস করে মেয়েটি আমাকে বারবার করে কৃতজ্ঞতা জানাচ্ছিল, প্রেইজ করতেছিল, প্রশংসা করছিল যে আপনি কিভাবে বললেন যে কথাগুলো আমার বলার কথা, আপনি আমাকে চিনেন না, জানেন না, এভাবে বললেন কিভাবে। আমার আত্মীয় স্বজনরা তো এভাবে বুঝে না আমাকে, যে আপনি বলছিলেন যে ওর বুঝে হোক না বুঝে হোক আত্মীয় স্বজনরা যে কমিউনিকেশনগুলো করে, যেটা আমার পারিবারিকভাবে থাকাটা দায়ী হয়ে পড়েছিল। কারণ আমাকে তো ডিপেন্ড করতে হয় কারো প্রশ্নে, আমাকে তো কারো সাথে চলতে হয়, আমার বাবা মা, আমার ভাই, সো এদেরকে নিয়ে তো চলা লাগে। এবং আমার ক্যারিয়ারের জন্য, আমার এডুকেশনের জন্য, আমার ফোকাস যেন ডাইভার্ট না হয়, এই জন্য ওরা সর্বোচ্চটা করে। তো সেই জায়গাতে যদি কোনো জিনিসটা কোয়েশ্চেন মার্ক চলে আসে, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমি কিভাবে ভালো থাকি? কথাটা যৌক্তিক, এই কথাটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন তুই হয়তো বলতে পারিস যে আমি তো কাউকে পাঠাইনি, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না। তোদেরই আত্মীয় স্বজন, তোদেরই লোকজন যাচ্ছে, সো জ্ঞাত বা অজ্ঞাত স্বরে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউ আর রেসপন্সিবল, তুই দায়ী। ঠিক না বেঠিক কথাটা? সো যদি এই ঘটনাগুলো তাকে তার জায়গা থেকে কক্ষুচিত করে ফেলে, সে মেয়েটি যদি ফোকাস হয় তার ক্যারিয়ারের প্রশ্নে, এটা কি দোষের? সেই মেয়েটা যদি জান প্রাণ ছেড়ে দিয়ে চেষ্টা করতেছে পড়ালেখা কমপ্লিট করে ভালো একটা জবে যাবে, এটা কি দোষের? কিন্তু এই যে তোর পারিবারিক লোকজনের যে কমিউনিকেশন, যেটা আমি মাঝখানে আটকাইছিলাম, যে বোনের শ্বশুর আর এক মামা গেছিল, এটা তুই পাঠাস আর না পাঠাস, কিন্তু তারা তো অপদস্থ হয়েছে। ওই মেয়েটা হয়তো যোগ্য না, এ ধরনের কথাবার্তা তাকে শুনতে হয়েছে। তাহলে কি তাদের মধ্যে পীড়ন লাগবে না, কষ্ট হবে না, রক্তক্ষরণ হবে না, তার পরিবারের কাছে কি ছোট হবে না? আর ভালোবাসা, প্রেম এখনো আমাদের সমাজে একটা ট্যাবুর মতো। তখন কি ভাববে না যে যার পিছনে আমরা খরচ করতেছি, চেষ্টা করতেছি যে মেয়ের প্রশ্নে, এই মেয়েটা তো অলরেডি বকে গেছে, তো প্রেমপ্রীতি করে বেড়াচ্ছে, এই মেয়ে দেখ কিছু হবে না, এর তোমরা কোন রকমের কোনো হেল্প করো না। তারপরে মেয়েটির পাশে দাঁড়িয়েছে তার পরিবার। ভবিষ্যতে যদি এই ঘটনাগুলো রিপিটেশন হতে থাকে, তাহলে কি মেয়ের পাশে দাঁড়াবে? ওরা কি দেখবে তখন মেয়েটির কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? ছেলে এবং মেয়ের মধ্যে বড় একটা পার্থক্য আমাদের এই সমাজে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই কথাগুলো সঠিক না বেঠিক? সঠিক। গুরু, আপনি কি কথা বলেছেন আসলে সেটা সবাই জানতে চাচ্ছে। তবে এখানে বেশ কিছু প্রেডিকশন আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে, আমি একটু নিতে চাই। নুরুন নবী সরকার জয় লিখেছেন, গুরু আপনার ফোনে কথা বলার পর এখন মনে হচ্ছে দুজনার প্রেমে সাফল্য এসছে। দুজনার বিয়ে হবে এখন, আশা করছি পরবর্তী অনুষ্ঠানে বিবাহিত যুগলের গল্প কিংবা ছবি প্রকাশ হবে। আসলে আপনি কি কি নাম মানে ওর? নুরুন নবী সরকার নুরুন নবী জয়। সরকার। আমরা সবাই ভালোবাসার মানুষগুলো একসাথে থাকুক তেমন স্বপ্ন দেখি, কিন্তু আমি আসলেই চাই না যে ঘটক পাখি ভাই টাইপের কোনো ক্যারেক্টার এই লাভগুলোর মধ্যে তৈরি হোক, যে শুধুই দুইজনের মধ্যে ম্যাচ আপ করে দেওয়াটা আমার দায়িত্ব। আমি বরং চাই যে যে প্রয়োজনীয় পরিশ্রম, অধ্যবসায় এবং যে পরিমাণ জজবা থাকা উচিত একটা ভালোবাসাকে সার্থক করার জন্য, সে পরিমাণ জজবা এবং সে পরিমাণ পরিশ্রম এবং অধ্যবসায় আছে কিনা ওই ছেলে এবং মেয়ের প্রশ্নে। মেয়ের প্রশ্নে যে আছে, দ্যাটস প্রিটি শিওর। আমি 2-3 মিনিটের আলোচনা একদম পরিষ্কারভাবে বুঝে গেছি। মেয়েটি আমাকে বারবার করে ধন্যবাদ দিচ্ছিল যে আপনি কিভাবে বলছিলেন এই কথাগুলো। আমি গোটা প্রোগ্রাম, থ্রু আউট দ্য প্রোগ্রাম শুনছিলাম, এবং আপনার প্রশ্নে তো আমার শ্রদ্ধাবোধ ছিল, এই শ্রদ্ধাবোধটা অনেক বেশি বেড়ে গেছে যে আমাকে না চিনে, না দেখে, না বুঝে আপনি আমার জায়গাটা অনুভব করে এই কথাগুলো বলছিলেন, যখন
ওর মামা এবং ওই বোনের শ্বশুরের প্রেক্ষিত ধরে বলতেছিলাম যে তুই তো পাঠিয়ে খালাস, তুই পাঠাস অথবা না পাঠাস, মেয়েটির কি অবস্থা হচ্ছে সিচুয়েশনকে ঘিরে। সো ওইটাই ছিল মেন রিজন। এবং ওটা একটা না, এরকম বিক্ষিপ্ত আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলোই মেয়েটিকে এই পরিস্থিতির জন্য মন থেকে বিষিয়ে তুলেছে। ওইটাই ছিল রিজন এবং ওইটাই একমাত্র রিজন যেটা আমি কথা বলে বুঝেছি। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম যে অধ্যাবসায়ের কথা। আমরা সেই প্রেমিক যুগলকে একসাথে দেখতে চাই না যারা প্রেমের জন্য পরিশ্রম করতে জানে না, যারা সত্যিকার অর্থে প্রেম পাগলের মতো ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসাকে বাস্তবায়ন করার জন্য, ভালোবাসাকে সত্যিকার অর্থে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করা উচিত, তাকত দেওয়া উচিত, যে পরিমাণ জজবা থাকা উচিত, সেটা যাদের মধ্যে নাই, সে মানুষগুলোকে আমরা আসলে জুটি হিসেবে দেখতে চাই না। নুরনবী সরকারের কথার রিফ্লেকশন আমি বলছি। আমরাও চাই যে চমৎকার একটা ভালোবাসার ক্যানভাস তৈরি হোক মাহবুব এবং তার প্রেমিকার মধ্যে। আমরাও চাই এটা পরিণত পাক। আমরাও চাই দুজন দারুণ করে ভবিষ্যতের পৃথিবীটাকে বড় করে বাঁচুক। বাট তার জন্য প্রয়োজনীয় যে প্রিপারেশন সেটা তারা নিক। যদি না নেয় তাহলে আমি বলবো যে ভালোবাসার বাংলাদেশের জন্য অনেক বেশি অনুপযুক্ত মাহবুব। বাট এই মেয়েটির কথা শুনে আমি পরিষ্কার, সেই মেয়েটি অসম্ভব রকমের ফোকাস তার এডুকেশনের পরে। অলরেডি একটা জব সে কনভিন্স করেই ফেলেছিল, যেহেতু বাড়ি বলেছে যেটা বেটার না, ইচ্ছাতে বেটার অপশন তুমি ডিজার্ভ করো। মেয়েটি চেষ্টা করতেছে এবং মেয়েটির কথা শুনে আমি যা বুঝলাম আগামী 1-1.5 বছরের মধ্যে সে দারুণ একটা কিছু ঘটিয়ে ফেলবে। সো মেয়েটি জায়গায় 100% পারফেক্ট। এখন কথা হচ্ছে সময় এসেছে তোকে দেখা। 3 প্যাকেট করে বিড়ি খাইতে থাকবি? গোডাউন কি তালা নামাইরাই বাড়ায় যাবি? যদি তাই করিস, প্রোগ্রাম শেষ করব আমি 5 মিনিটের মধ্যে। তাহলে অনুষ্ঠান শেষ করে এখন বেরিয়ে যাব। আর আগামী 1.5 বছরে, এখন হচ্ছে জুলাই, কত আজকে তারিখ? গুরু আজকে 14। 14 জুলাই 14th, নেক্সট 24 জুলাই 14, 1 বছর। ডিসেম্বরে আমি গেলাম, ঠিক আছে? জুলাই ডিসেম্বর, মানে ডিসেম্বরে তাহলে কত হচ্ছে? জুলাই 14-এ, 24-এ হচ্ছে 1 বছর, ডিসেম্বরে গিয়ে 1.5 বছর, রাইট? জি 24 ডিসেম্বর। আমি 25 মার্চের মধ্যে তোকে একটা বিজনেস ম্যাগনেট হিসেবে তোদের এলাকায় দেখতে পাবো। এর জন্য প্রয়োজন, কারণ কত বছর ব্যবসা করতেছিস? 6 বছর। 6 বছর ইজ এ ভেরি ফ্রিকিং টাইম, যার মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলতে হয়, নেটওয়ার্কিং তৈরি করতে গুরু হয়। আমি তো সব গুছাইছিলাম। এখন এই কথা বলিস না, 20টা প্যাকেটের মুথা পড়ে আছে আশপাশে, এটাকে গুছানো না বলে? গুরু, এটা তো সামান্য এইটা 1 বলিস মাস না, আমার। এইটা বলিস না যে জি গুরু। গোডাউনের তালা খুলে যে বের হয়ে যায়, যার ক্যাশ আউট হয়ে যায় উপরের ছাদ থেকে খুলে এসে কেউ একজন, সেটাকে বিজনেস বলে। এখন যদি আমি তো মেয়ের প্রসঙ্গ, আমি তো বললাম যে সেই মানুষগুলোকে আমি একসাথে দেখতে চাই। আমার কথা থেকেই তুই বুঝে নিবি, আমি সব কথা বলতে পারবো না তার, কারণ তার পক্ষ থেকে নিষেধ আছে। জি। আমি শুধু একটা কথা বলার চেষ্টা করতেছি, সে তার জায়গাতে কিন্তু ফোকাস। সে অলরেডি একটা ভালো জব করেছিল, বাড়িতে পারমিটেড না, বলছে যে পছন্দ করছে না, আর একটা বেটার জবের জন্য চেষ্টা করতেছে। এবং আমি যতটুকু বুঝেছি আগামী 1.5 বছরের মধ্যে সে ভালো একটা জব কনভিন্স করে ফেলবে। শি ইজ সো ফোকাসড, ডিটারমাইন্ড। অসম্ভব রকম স্মার্ট মেয়ে পছন্দ করেছিস তুই। দেখতে কেমন সে তো তোর বললে যে পৃথিবীর মধ্যে সেরা দেখতে, বাট পার্সোনালিটির দিক দিয়ে যে সে অন্য লেভেলের, আমি কথা বলে বুঝে গেছি। এ গেল মেয়ের প্রসঙ্গ। তুই কি ল্যাথরা ফ্যাথরা হয়ে কি, মানে বামন হয়ে কি চাঁদে হাত দিবি নাকি? জি না। তাহলে তোকে সময় ওরকম মর্যাদার হতে হবে, রাইট? নাকি তুই এরকম ভাবে তার সম্পর্ক পাইতে চাস যে বিড়ি খেয়ে ঠোঁট কালো করে দিবি, কলিজা পচায় ফেলবি, বিজনেস থাকবে না, রাস্তায় থাকবি, কেউ একজন তোর হাত ধরুক, এরকম চাস নাকি? জি না। এটাকে নপুংসক বলা হয়। ইন আদার সেন্স, এই যে ছাইয়া গ্রুপের সদস্য বলা হয় তাকে, অর্থাৎ হিজড়া বলি। হিজড়া কিন্তু আন্ডারমাইন করার জন্য বলছি না, টিপিক্যালি যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়, অনেক অনেক ট্রান্সজেন্ডার যারা এখন পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, আমি ওই সেন্সে বলিনি। তো নপুংসক টাইপের তো কিছু হতে চায় না, সত্যিকারের পুরুষ, বাঘের মতো হ্যাঁ এরকম টাইপের তো হতে চাস, রাইট? জি গুরু। যদি সত্যি হতে পারিস, নেক্সট 25 মার্চ এর মধ্যে যদি 6 বছর, যথেষ্ট সময় নিজের ব্যবসা গুছানোর জন্য। এখন শুধুই দরকার পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, আর অনলি ফোকাস। ফোকাস। কি বিজনেস করিস তুই? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স আইটেম বিজনেস করিস, রাইট? জি। কোন কোন কোম্পানির ডিলারশিপ আছে তোর কাছে? শুধুমাত্র ওয়ালটন ডিলারশিপ। ওয়ালটনের সাথে কেন? এটা কি সোল এজেন্ট তুই? ওয়ালটনের সাথে হচ্ছে। ওটা কি সোল এজেন্ট তুই? তা জি। তো না। তাহলে তুই মাল্টিপল কোম্পানির ডিলারশিপ নিতে পারিস। নিতে পারি, কিন্তু আসলে এগুলো অল্টারনেট তো যদি সোল এজেন্ট হতি তাহলে একটা কথা ছিল। অল্টারনেট তো পুরো মানে করা তোর ওইখানে না, তোর সব তো পুরোটা অল্টারনেট ডেকোরেটেড করা না, রাইট? না। তুই হচ্ছিস ওদের ডিলার,
জি বাট সোল ডিলার, সোল এজেন্ট না, যে তুই অনলি অল্টারনেট প্রোডাক্ট বিক্রি করবি, এরকম তো এগ্রিমেন্ট তাদের সাথে নাই। না আছে। কি আছে এগ্রিমেন্ট? ওদের কি প্রিমিয়াম ডিলার তুই? জি তার মানে অল্টার্ন ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবি না? মানে আমার এই শোরুমে পারবো না, এমনি বিক্রি করতে পারবো এই শোরুমে। এই শোনে পারবি না, অন্য বিক্রি করবি কিভাবে? অন্য আরেকটা শোরুমে দিতে পারবো, রাখতে পারবো, মানে এই দোকান তো তো ছাড়া। দোকান তো আর নাই, দোকান তো আছে। একটাই। আল্লাহর রহমত দোকান আছে দোকান কয়টা? টোটাল 6টা। আরে কস কি বেটা, তুই তো পুঁজিপতি তাইলে। মানে কি তোর বাবার পৈতৃক সূত্রে পাওয়া এসব দোকান? বাবাই টাকা পয়সা তো বাবাই দিছে। না বাবা না, যে এইসব দোকানগুলো কাদের? দোকান তো আমার ভাড়া নেওয়া। 6টা দোকান? জি। ওখানে কি বিজনেস করিস? সবগুলো এক একটা এক এক আইটেম, ইলেকট্রনিক্সেরই? ইলেকট্রনিক্স, তারপরে গ্যাস, এই গ্যাস আরো। স্টোভ? জি গ্যাস স্টোভ, গ্যাস, আরো অনেক আইটেম আছে। বল আইটেম বল। কে আমাকে লাভ গুরুর কারণে বিজনেসে ইলেকট্রিক পাত্তা দিচ্ছি না কেন? ইলেকট্রিক আইটেম আছে। হুম, ইলেকট্রনিক্স তো বললি, ইলেকট্রিক না, এন্ড ইলেকট্রনিক্স। জি ওকে, গ্যাস স্টোভের বিভিন্ন কোম্পানির ডিলার নিয়ে নে। হাতি নিতে মারে পারবো ফেলেরা তো। ডুইং সো গুড ইন গ্যাস স্টোভ। নে, কার কার গ্যাস স্টোভ আছে তোর শুনি একটু, বিজনেস সম্বন্ধে কতটুকু জানিস তুই? আমি শুধুমাত্র এইসব প্রোডাক্ট সব গ্যাস স্টোভ কার আছে বল? ওয়ালটনের আছে, তারপরে অরিজিন আছে, তারপর আরএফএল আছে। আরএফএল আছে? ওইগুলা বায়া। হাতি মিয়াই পলিমার এদের আছে? না এইগুলা রাখি না। আচ্ছা, ওকে। সো তো ওই বিজনেসগুলোকে আমার মনে হচ্ছে মাল্টিপল যদি তোর ডিলারশিপ থাকে তাহলে বিজনেসগুলোতে তোর করা অসম্ভব রকমের সহজ হয়ে যাবে। আর প্রিমিয়াম যে ডিলারশিপ আছে ওয়ালটনের, সেখানে ওয়ালটনের হিউজ প্রোডাক্ট ইলেকট্রনিক্স এর উপরে, হিউজ প্রোডাক্ট, জি, সেই প্রোডাক্টগুলো নিয়ে তুই দারুণভাবে বিজনেস করতেই পারিস। এখন দরকার কি, সব তো বুঝে গেছিস ব্যবসার জি। হালকিকত গত 6 বছরে। ইউ শুড অনলি ফোকাস যে তোর চাঁদেরকে পাওয়ার জন্যই তো এত চেষ্টা, চাঁদ উপরেই থাকুক, উদ্ভাসিত করুক তার ভালোবাসায়, আর তুই তোর ফোকাস থাকবে কোথায়? শুধু বিজনেসে। জি। হঠাৎ করে যদি আমি ভিজিটে যাই তোর মানে ওই রিজনাল মার্কেটিং হেড হিসাবে, যে কি বিডির মুথা গুনবো নাকি দেখবো যে তোর দোকানে বিজনেসে সবাই একদম টইটম্বুর অবস্থা? কি হবে? না কি দেখবো? ইনশাআল্লাহ ভালো দেখবে। বল প্রতিষ্ঠানের নাম বল, আমি একটু মার্কেটিং করে দিই। মাহবুব ইলেকট্রিক এন্ড কোন ইলেকট্রনিক্স। জায়গা, ঠিকানা বল। পাঁচুয়া টান বাজার, কাপাসিয়া গাজীপুর। পাচুয়া? টান বাজার, পাচুয়া টান বাজার, কাপাসিয়া গাজীপুর। কাপাসিয়া গাজীপুর। বেটা এটার জন্য 10,000 টাকা করে সবাই এন্ডোর্সমেন্ট নাই, আমি তোর জন্য ফ্রি দিচ্ছি। পাচুয়া টান বাজার, কাপাসিয়া গাজীপুর। তোর এই দোকানের নাম? মাহবুব ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। মাহবুব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এটা হচ্ছে ওয়ালটনের মানে প্রিমিয়াম শোরুম, রাইট? জি। আর বাকি দোকানগুলো এই নামেই আছে? এই নামে আছে বলতে নাম তো সবাই এক নামেই চিনে। ওকে, পাশে পাশে দোকানগুলো এইটা। হ্যাঁ, তারপরে So, আছে আমার পল্লী আমার বাজার আমার ডিপার্টমেন্টাল স্টোর। পল্লী বাজার ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্ট স্টোর। আর কোনো? মাহবুব টেলিকম। মাহবুব টেলিকম। ওখানে কি টেলিকম ইন্ডাস্ট্রি সব ইগুলো আছে? সব জি গ্রামীণ, বাংলালিংক সব? সব আছে। হুম। গ্রামীণ, বাংলালিংক, রবি, বিকাশ, নগদ, রকেট। সেখানে কি করিস? শুধু ফ্লেক্সি দিস আর কি করিস? বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, এ টু জেড সব। ওকে, যে করসপন্ডিং হ্যান্ডসেট গুলো যেগুলো অফারে বিক্রি হয় সেগুলো তুলিস ওখানে? জি। তুলিস? এখন সবচেয়ে বুমিং অফার কি যাচ্ছে বল? এখন তো গুরু ওই তো আসলে এই ভালোবাসার কয়দিন দিকে ধরে খেয়াল, আমার হ্যাঁ, পাগল হয়ে ব্যবসা তো আছে। আর তার মানে তুই কি বুঝছো যে আমি কত ডিপে যাচ্ছি? জি গুরু নেই তোরা ফান করে বলিস, এমনি কিন্তু গুরু হওয়া যায় না বেটা, সব জায়গাতে ঢুকতে হয়। সো একটা রিটেলার, যে কোনো একটা টেলকো ইন্ডাস্ট্রি রিটেলার চাইলেই নেট প্রফিট, পরিশ্রমী যদি হয়, নেট প্রফিট ওখানে 40,000 থেকে 45,000 বের করে ফেলতে পারে। মানিস না নেট এর প্রফিট? চাইতে বেশিও পারে। অনেক। তাহলে তুই 5-6টা বেশি দোকান, পল্লী ডিপার্টমেন্টাল স্টোর, এদিকে তোর টেলিকম, মাহবুব টেলিকম, আর একদিকে হচ্ছে মাহবুব ইলেকট্রনিক্স, সেগুলো দিয়ে তোর পার মান্থ নেট প্রফিট 1.5 থেকে 2 লাখ টাকা আসা উচিত। 100 মাস গুরু করছি। এক্স্যাক্টলি, আবারও আসবে। আর এটা যদি আসতেই থাকে, শুধু তো এইগুলো ব্যবসায় করি না, আমি কৃষি কাজও করছি। আমার পানের বরজ আছে, এ টু জেড কৃষি কাজ সব করছি। হয়তো এই 3 মাস সেগুলো তো ধ্বংস হয়ে যাবে রে সব। ধ্বংসই তো গুরু। এখন তো আচ্ছা, এমন আমারে বুঝা, আগামী 2025-এর মার্চের মধ্যে ব্যবসায়িকভাবে কোন জায়গাতে তুই নিতে চাস নিজেকে? নেট ইনকাম পার মান্থ কৃষি সহ, তোর এই ইলেকট্রনিক্স যে বিজনেসের কথা বললি সেটা সহ, তোর মাহবুব ইলেকট্রনিক্স, দেন পল্লী ডিপার্টমেন্টাল স্টোর, দেন মাহবুব টেলিকম এবং আশপাশে সাপ্লিমেন্টারি যেসব আছে সব সহ নেট ইনকাম কততে দাঁড় করাবি? নেট বলতে খরচ বাদ দিয়ে কত নেট ইনকাম করবি পার মান্থ ইনশাআল্লাহ কমপক্ষে 2 লক্ষ টাকা কৃষি থেকে এ টু জেড সব মিলিয়ে? জি। পারবি? তো ইনশাআল্লাহ আমি করছি গুরু।
করছি না যে তোর এরকম। বয়স কত রে বেটা? কত আর 25-26। শালা বাঘা আকবর তুই। তুই আমার জন্য বিজনেস আমি পারি, শোন, কারণ আগে একটা কথা বলে রাখি, তুই একটা জায়গাতে আমার চাইতে এগিয়ে আছিস, সেজন্য তোকে আমি শক্ত করে হাক করবো একটু পর। সেটা হচ্ছে যে আমি গত 20 বছর গ্রামীণ ফোনে জব করেছি, কিন্তু সাহস করিনি। সবাই বলছে যে ইউ আর সো ক্যাপেবল, তুমি গুড নেগোশিয়েটার, তোমার ক্যাপাসিটি আছে, বাপের সহ জায়গা জমিও আছে, যে তুমি নিজে কেন এন্টারপ্রেনারশিপে যাওনি। আমি ভয় পাইতাম। সেখানে আমি অবাক হচ্ছি, তোর ডাবল বয়স আমার, জি আমি অবাক হচ্ছি যে আমার অর্ধেক বয়সের একটা ছেলে পার মান্থ 2 লাখ টাকা কামায়। সো এই জায়গাতে তুই আমার চাইতে অনেক এগিয়ে আছিস। সো মাই স্যালুট এবং অসম্ভব ইনশাআল্লাহ রকমের গুরু, শ্রদ্ধা দোয়া তোর জন্য, কারণ আমি তো দোয়া দিনের করবেন পর গুরু। দিন সাহস করে এটা পারিনি, তুই শ্রদ্ধা করে না গুরু, আসছিস। চাই দোয়া করবেন। আচ্ছা, তাহলে তুই আমাকে বললি পার মান্থ 2 লাখ টাকা নেট প্রফিট, নেট মানে নেট, খরচ ইনশাআল্লাহ বাদ এগুলা দিয়ে। ব্যাপারে না বাঘা আকবর, ওকে ডান। এটা যদি করিস মার্চ পর্যন্ত আস্তে আস্তে, শুধু একটুকু বললাম, ইনশাআল্লাহ। সব ঠিক হয়ে যাবে আর সুরে বাঁশি বাজবে। ক্লিয়ার না? ক্লিয়ার না আমার কথা? ক্লিয়ার। সবকিছু অন ইয়ারে বলার জন্য আমি পারমিটেড না। এখন কেন কথা বললো না, কেন আমার দিকে তাকালো না, আমার ফোন কেন রিসিভ করলো না, এই ক্যালকুলেশনগুলো আগামী 2025-এর মার্চ পর্যন্ত শিখেতে তুলে রাখ। বুঝছিস না বুঝিসনি? বুঝছি। বাকি কথা আমি তোকে অফ ইয়ারে বলে দেবো। অফ ইয়ারে বলার কিছু নাই, এতটুকুই কথা যে 2025-এর মার্চ পর্যন্ত অন্তত এই হিসাব নিকেশে যাস না যে আমার দিকে কতটুকু অ্যাঙ্গেলে তাকালো না, ফোন দিলাম রিসিভ করলো কি করলো না, কিচ্ছু দেখার দরকার নাই। তুই শুধুই ফোকাস রাখ যে 2025-এর মার্চ পর্যন্ত তোর নেট প্রফিট যেন 2 লাখ করে হয়। গুরু, সে যদি আমার সাথে কথা বলে আমার সবকিছু হইল। গুরু গুরু করিস, শুধু নাম চিন্তা করে তাহলে তেতাসাম বলেই ডাকতে পারিস বেটা। চিনা গুরু। আমি যে সত্যি প্রোগ্রাম বলতেছি। বাদ দিয়ে বাইরে চলে গেছিলাম, আমি কি এমনি বলতেছি? আমি তো আমার ভরসায় কথা বলার মতো এত যোগ্যতা বা সাহস আমার নাই। আমি তো কোনো একটা কজের উপরে গিয়ে কথাটা বলতেছি। আমি কি বুঝাতে পারছি না? পারিনি। জি কেউ তোর সাথে কথা বলবে না, কেউ তোর সাথে দেখা করবে না। তুই তোর কাজে শুধু ফোকাস রাখ। এবং মার্চে বললি যে 2025-এর মধ্যে পার মান্থ, এই নেক্সট মান্থে, এই মান্থ থেকেই 2 লাখ টাকা নেট প্রফিট করবি, করতে থাক। দেখ গল্প পরিবর্তন হতে বাধ্য। ক্লিয়ার না? ক্লিয়ার না আমার কথা? ক্লিয়ার। এর জন্য কি কথা বলতে হবে সকাল সন্ধ্যা? জি হ্যাঁ, ঠিক ভোর 5টার সময় একজন ফোন দিয়ে বলতে হবে, জানু এখনো ঘুম থেকে উঠোনি, দাঁত ব্রাশ করে চলে যাও। আমি চাচ্ছি পরিশ্রমের কথা, আমি চাচ্ছি স্রোতের বিপরীতে হাঁটার জন্য, আমি যাচ্ছি ফাইটের জন্য। একটা বাঘা আকবর, পৌরুষ যার শরীরে, সে ফাইট করবে টাইগারের মতো। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটবে না, এটুকু আমি আশা রাখতেছি আল্লাহর পর ভরসা রেখে। আমি কি বুঝাতে পারছি না? পারিনি? জি তুই ফোকাস কর আর গোটা পৃথিবীকে এই ফাঁকে জানিয়ে দে যে মাহবুব ঘুরে দাঁড়িয়েছে, মাহবুব ইজ ব্যাক। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। সবাই অনেক ভালো থাকো। দারুণ একটা জীবনের গল্প আজকে জানলাম। আর এই টেকনিক্যাল কারণে আমি বলে রাখি, যদি আজ কারো অন্য পক্ষ থেকে কারো কিছু বলার থাকে, তার সাথে আমরা ফোনে কমিউনিকেট করেছিলাম, বলেছিলাম যে তুমি চাইলে তোমার পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারো, কারণ প্রাইভেসির যে অ্যাক্ট সেটা আমাদেরকে সাপোজ টু এই ডিজাইনই করে যে বোথ পার্ট যেন প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে। আমরা কাউকে ফোর্স করি না, কাউকে ইনসিস্ট করতে পারি না, বাট যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা কনভেই করি। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া। কিছু বলবি আর শেষ মুহূর্তে? ওই একই কথা, সকালে যেন এসে কথা বলে একবার, দরকার আছে নি? জি না, আমি ভরসা চাই সে করতে ভালো পারছিস? থাকুক। ভরসা করতে পারছিস আমার কথাতে? জি গুরু, অবশ্যই। 2025-এর মার্চ পর্যন্ত যা কথা দিলি সেটা এক্সিকিউট কর। জি আর তুই যে মাহবুব ইজ ব্যাক, মাহবুব যে ঘুরে দাঁড়িয়েছে, সে খবরটা অটোমেটিক চলে যাবে যেখানে যাওয়ার। আর তারপর তুই দেখ 2025-এর মার্চের পর কি ঘটতেছে তোর জীবনে। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি আর ক্লিয়ার। যদি বিড়ির মুথা গুনতে থাকি আমরা গিয়ে, যে 3 প্যাকেট বিড়ির মুথা পাওয়া যাচ্ছে প্রতিদিন গিয়ে, তাহলে কোনো কিছু আশা করিস না। আমি ওই ধরনের হিজল তমাল গ্রুপের প্রেসিডেন্টের সাথে আমি আমি সম্পর্ক রেডি করতে চাই না। আমি এসব নপুংসুককে রিপ্রেজেন্ট করাতে চাই না। আমি চাই সম্পর্ক যেহেতু করেছে, ভালো যেহেতু বেসেছে, সেটা রিলিজিয়াসলি সেটাকে এক্সিকিউট করে দেখাক। ভালোবাসা কারোর জন্য দুর্বলতা না হোক, কারোর জন্য দীর্ঘ নিঃশ্বাস না হোক, কারো জন্য সফলতার একটা অসম্ভব রকমের জজবা হয়ে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অনেক ভালোবাসা। আমি শেষ মুহূর্তে রাকিব আহমেদ আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, দ্য পারফেক্ট ম্যান 1 লিখেছেন। তারপরে আবু তাহের আছেন, রিফাত আছেন, হৃদয় আছেন কাজী ইমরান, তারপরে
শাহবুল ইসলাম শাওন লিখেছেন, নিজের মানুষটাকে হারিয়ে ফেলার শোক আর কারো না হোক, গুরুর ৫ মিনিটের কথার জাদুতে দুজনার ভালোবাসার পূর্ণতা পাক। গুরু ভালোবেসে সবাইকে আপন করে নেয়। শুভরাত্রি। রাকিব আহমেদ আছেন, রিঙ্কি আছেন সুয়েজ আহমেদ আছেন, নুরুন্নবী সরকার জয়, গুরু আপনাকে স্যালিউট। লিটন আছেন নিঃসঙ্গ আজগর, আছেন সাগরিকা সাগর, আছেন মনোয়ার হোসেন এবং আরো অনেকেই। অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। সবাই শুরু থেকে আসলে অপেক্ষায় ছিলেন এই গল্পের শেষটা কি হয়, এবং কেউ চেয়েছিলেন যাতে এই গল্পের শেষে তাদের পূর্ণতা আসে। তবে কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই পূর্ণতা এসছে। গুরু শেষ মুহূর্তে যেই সলিউশনটা দেখিয়ে দিল মাহবুবকে, আমার মনে হয় এই একটাই সলিউশন আছে তাদের এই ভালোবাসার গল্পটাকে জোড়া লাগাবার। আশা করি মাহবুব এবং তার প্রিয় মানুষ বাকিটা পথ এবং ভবিষ্যতে একসাথে থাকবে। এই প্রত্যাশায় আজকে আমি শান্তু ভালোবাসার বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে আগামী ভালোবাসার বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকছেন। সবাইকে শুভরাত্রি।